আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য ব্লগিং ড্রামাটা নিয়ে এসেছি। এই ড্রামাটা অনেক বেশি মজার, যার কাহিনী তোমাদের মন ছুঁয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে ড্রামাটা শুরু করা যাক। শুরুতে আমাদের জানানো হয় আজ থেকে 100 বছর আগে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল 7 পাপড়ির একটা লোটাস। তবে হঠাৎ সেই লোটাসটা কোথাও হারিয়ে যায়। যে সময় এই লোটাসটা হারিয়েছিল সে সময় এটা দেখে রাখার দায়িত্ব ছিল বাই নামের একটা ছেলের। লোটাসটা হারিয়ে যাওয়ার পর বাই সেটা খুঁজে বের করার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। কিন্তু 100 বছর কেটে গেলেও কেউই সেই লোটাসটা কোনোভাবে খুঁজে পায় না। বাইয়ের অনুপস্থিতিতে তার তৈরি করা চিং ইউয়ান সেক্ট সম্পূর্ণরূপে ধ্বংসের পথে। তবে 18 বছর আগে সেক্টের লিডার তান্তার নামের একটা বাচ্চা মেয়েকে খুঁজে পায় আর তাকে দত্তক নিয়ে নেয়। তার কারণে এই সেক্টে এখনও টিকে আছে। তানতানকে চিং ইউয়ান সেক্টের জন্য ভাগ্যবান বলে মনে করা হতো। চিং ইউয়ান সেক্টে সবাই এখনও বাইয়ের ফিরে আসার আশায় আছে। সবাই ভাবে সে একদিন ফিরে এসে তাদের সবাইকে বাঁচাবে। আমাদের চিং ইউয়ান সেক্টের এলাকা দেখানো হয়, যেখানে বিভিন্ন প্রজাতির ডেমনরা বসবাস করত। তখন সেখানে তানতান উড়ে চলে আসে, কিন্তু সে ঠিকমতো ল্যান্ডিংই করতে পারে না, যার জন্য সরাসরি কাদায় এসে পড়ে। সব ডেমনরা তাকে দেখে পালাতে থাকে, কারণ তানতান সেখানে ভাড়া আদায় করতে এসেছিল। তানতান কিছু কাঁকড়াকে ধরে বলে, তোমরা গত 3 মাসের ভাড়া দাওনি, তোমরা কবে টাকা দেবে? তাদের মধ্যে বড় কাঁকড়াটা বলে, আমি সারা জীবন চিং ইউয়ান সেক্টের লোকেদের বিনামূল্যে চুল কেটে দেব, তবে তার বিনিময়ে তুমি আমার ভাড়াটা মাফ করে দাও। তানতান বলে, তুমি চুপ করো, এখানকার সবাই হচ্ছে সন্ন্যাসী, যাদের মাথা এমনিতেও টাক হয়ে রয়েছে। তাহলে তুমি কারো কিভাবে চুল কেটে দিতে পারবে? তুমি এসব বাহানা করা বাদ দাও আর আমাকে টাকা দাও। তবে কাঁকড়াটার কাছে কোনো টাকা ছিল না। তখন তানতান একটা বই বের করে, যাতে কাঁকড়ার রান্নার 27টা রেসিপি ছিল। তানতান সে কাঁকড়াটাকে বলে, তুমি বলো আমি আজকে কোনটা রান্না করব। আসলে তানতান তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল, যাতে তারা তাড়াতাড়ি তার ভাড়া দিয়ে দেয়। কাঁকড়াগুলো ভয় পেয়ে বলে, চলো বসে একটু কথা বলি। এখানেই সিন কাট হয়। পরের দৃশ্যে দেখানো হয় তানতান কাঁকড়াগুলোর কিছু অংশ নিয়ে স্যুপ বানিয়ে খাচ্ছে। কিন্তু সে কাঁকড়াগুলোকে মারেনি, শুধু তাদের শরীরের অপ্রয়োজনীয় কিছু অংশ নিয়ে স্যুপ বানিয়েছে। এরপর সে যখন আরও ডেমনকে ধরার জন্য উঠতে থাকে, তখন একটা লোক তাকে এভাবে দেখে বলে, সে তো একটা পরী। পরী কথাটা শুনে তানতান তাড়াতাড়ি ভাব নিয়ে সে লোকের সামনে আসে। লোকটি বলে, আমি সিনহুই গ্রামের প্রধান। কিছুদিন ধরে একটা গাছের আত্মা এসে আমাদের গ্রামের ঝামেলা করছে। আমি চাই তুমি আমাদেরকে সাহায্য করো। তানতান বলে, ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব, কিন্তু আমি ফ্রিতে কারোর জন্য কাজ করি না, আমি প্রতি ঘন্টায় টাকা নেব। গ্রাম প্রধান বলে, তুমি যদি সত্যি এই ডেমনকে তাড়িয়ে দাও তাহলে আমি তোমাকে অনেকগুলো টাকা দেব। এ কথা শুনে তানতান খুশি হয় আর তার বন্ধুকে ইশারা করে বলে, তাড়াতাড়ি গিয়ে মাস্টারকে এ কথাটা বলো। তানতানের বন্ধুর নাম হচ্ছে ফ্যাং। অন্যদিকে আমরা চিং ইয়াং সেক্টের কিছু লোক আর তাদের লিডারকে দেখতে পাই। তারা সবাই একসাথে বসে অনেক ভালো ভালো খাবার খাচ্ছিল। কিন্তু যেই না সেখানে ফ্যাং আসে, তখন আমরা দেখতে পাই তারা সবাই সাধারণ শাকসবজি খাচ্ছে, অর্থাৎ এতক্ষণে তারা সবকিছু ইলিউশন করছিল। সেক্টর লিডার চিৎকার করে ফ্যাংকে বলে, আমরা কল্পনায় অনেক আনন্দ করছিলাম আর তুমি এসব কিছু বরবাদ করে দিলে। ফ্যাং কিছু বলতে চায়, কিন্তু মাস্টার তাকে থামিয়ে বলে, আমাদের কাছে এতটুকু টাকা নেই যে আমরা মাংস কিনে খেতে পারি, আমাদের সামান্য শাকসবজি দিয়ে দিন পার করতে হচ্ছে। একটা শিষ্য বলে, মাস্টার, আমাদের ভালো খাবার কবে জুটবে? প্রতিদিন কল্পনা করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। ফ্যাং তাদেরকে আবারও কিছু বলতে চায়, তখন মাস্টার আবারও তাকে থামিয়ে দেয়। বাই আমাদের একমাত্র ভরসা। অনেক বছর আগে সে একটা বিশাল মোটা সাপ ডেমনকে সমুদ্র থেকে পাহাড় পর্যন্ত তাড়া করে আর তাকে শেষ করে দেয়। তোমরা বুঝতেই পারছো সে কতটা শক্তিশালী। অবশেষে ফ্যাং তাদেরকে বলেই দেয়, সিনহুই গ্রামের প্রধান আমাদের কাছে সাহায্য চাইতে এসেছে, বদলে সে আমাদেরকে অনেকগুলো টাকা দিবে। তানতান এখন তাকে নিয়ে এসেছে। এটা শুনে মাস্টার বলে, সবাই প্রস্তুত হও, আমাদের আসল শক্তি দেখানোর সময় এসে গেছে। তানতান গ্রাম প্রধানকে নিয়ে আসলে দেখা যায় সবাই এক একজন যোদ্ধার মতো দাঁড়িয়ে আছে। মাস্টার ধোঁয়া সৃষ্টি করে সে ধোঁয়ার মধ্য থেকে একটা তলোয়ার উপর দাঁড়িয়ে আসে, যেটা থেকে গ্রাম প্রধান বলে, এটা তো স্বর্গ থেকে নেমে আসা একজন দেবতা। আমি ভাবতেও পারিনি জীবনে এমন কাউকে দেখব। এটা শুনে সেখানে থাকা স্টুডেন্টরা আরো বেশি ধোঁয়া তৈরি করে, যার ফলে মাস্টারের কপালে আগুন ধরে যায়। তখন সে চুপি চুপি তার কপালের আগুন নিবানোর চেষ্টা করে আর নিজের হাতও পুড়ে ফেলে। কিন্তু গ্রাম প্রধান কিছুই টের পায় না। সে তার সমস্যার কথা সবাইকে জানায়। তখন মাস্টার বলে, তোমার গ্রামে আমি আমার শক্তি প্রয়োগ করব, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই সেখানে একটা কাঠের পোট পড়ে যাচ্ছিল, যেটা সেখানকার দুজন স্টুডেন্টরা রশি দিয়ে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। একজন বলে, আমি গত 3 দিন ধরে কিছুই খাইনি, আমার মধ্যে এত শক্তি নেই যে আমি এটাকে ধরে রাখতে পারবো। তার এ কথা শুনে আরেকজন বলে, ধৈর্য ধরো, যদি এটা পড়ে যায় তাহলে লোকটা পালিয়ে যাবে আর আমরা কোনো টাকাই পাবো না। তানতান তখন গ্রাম প্রধানের মনোযোগ অন্যদিকে
ঘোরানোর চেষ্টা করছিল। তখনই বোর্ডের একটা টুকরো নিচে পড়ে যায়। এটা লুকাতে মাস্টার নিচে বসে পড়ে। গ্রাম প্রধান কিছু না বুঝে বলে, আমি তো ধন্য হয়ে গেলাম, আমার তো ভাগ্য অনেক ভালো। তানতান বিষয়টা সামলানোর জন্য বলে তিনি বসে বসে গাছের আত্মাকে খুঁজছে। গ্রাম প্রধান বলে, ওই গাছের আত্মা আমাদের গ্রামের যুবক আর সুদর্শন ছেলেদের নিশানা বানায়। সে তাদেরকে নিজের ঢালের সাহায্যে নিয়ে যায় আর মেয়েদের জামা কাপড় পরিয়ে মেকআপ করে বাহিরে ফেলে দেয়। যদি তোমরা একে তাড়িয়ে দাও তাহলে আমি তোমাদেরকে টাকা দেব। সে টাকার পরিমাণটা বলতেই যাচ্ছিল তখনই সে বোর্ডটা পড়ে যায়। আর ততক্ষণে যে লোকটা সেখানে আড়ালে থেকে ধোঁয়া সৃষ্টি করছিল সেও এক্সপোজ হয়ে যায়। এটা দেখে লোকটা পালিয়ে যাচ্ছিল। তখনই আবার তার কপালে আগুন লেগে যায়। এই আগুনটা নিভাতে গিয়ে সবাই গন্ডগোল করে ফেলে। এর পরের দৃশ্য আমাদের দেখানো হয়, মাস্টার রেগে গিয়ে চিৎকার করে বলছে, আমাদের কাছে তো খাওয়ার মতো টাকাই নেই, আমরা ভালো একটা শিকার পেয়েছিলাম, তাও হাতছাড়া হয়ে গেল। তখনই বৃষ্টি শুরু হয়। সবাই মাটিতে পাত্র রেখে দেয়, কারণ ছাদের ফাঁক দিয়ে পানি পড়ছিল। মাস্টার বলে, আমাদের চিং ইউয়ান সেক্ট যদি এই 7 পাপড়ির লোটাসটা না হারাতো তাহলে আজ আমরা রাজাদের মতো জীবনযাপন করতাম। সবাই চিং ইউয়ান সেক্টের কাছে সাহায্য চাইতো, অথচ আমরা এখন তাদের থেকেও সস্তা। এসব বলেই সে পাত্রগুলো এদিক সেদিক সরিয়ে দিচ্ছিল। তারপর সে বলে, বাই তুমি কবে ফিরবে? আমি তোমাকে অনেক মিস করছি। সে সবাইকে বলে, জানো বাই দেখতে অনেক বেশি হ্যান্ডসাম আর অনেক আকর্ষণীয়, যে সব মেয়েরাই তাকে এই চিং ইউয়ান সেক্টে দেখতে আসতো আর আমাদের ব্যবসাটাও চলতো। তানতান বলে, সিনিয়র, ও তো গত 100 বছর ধরে মানুষের জগতে আছে, এতদিনে নিশ্চয়ই ও মারা গিয়েছে, আর তার কবরের ওপর লম্বা ঘাস ছড়িয়ে আছে। তার থেকে আমি অনেক ভালো। মাস্টার বলে, তুমি 18 বছরের মাত্র, গত 5 বছর ধরে উড়ার চেষ্টা করছো, এখনো উঠতে পারো না, আর তুমি বলছো তুমি নাকি বাইয়ের চেয়েও ভালো। এটা শুনে তানতান বলে, 3 দিনের মধ্যে আমি প্রমাণ করে দেব আমি হচ্ছি চিং ইউয়ান সেক্টের আসল হিরো। এরপরের সিনে আমরা বাইকে দেখতে পাই। বাই ডেমন সেক্টে ছিল, সে অনেক বছর ধরে সেখানে, অর্থাৎ ডেমনদের লোক সেজে রয়ে গিয়েছে। এখন সবাই সে লোটাসের বীজ দেখতে চাচ্ছিল। বাই তখন হঠাৎ করে সেখানে তাদের সাথে লড়াই শুরু করে দেয়, আর সে বীজ নিয়ে পালিয়ে যায়। বাহিরে এসে সে এই লোটাসের বীজটা দেখে বলে, শেষমেশ আমি এটা খুঁজে পেলাম, আর এখন সময় হয়েছে বাড়ি ফিরে যাওয়ার। এই সমস্ত লোক ডেমন লর্ডকে গিয়ে সব ঘটনা খুলে বলে যে এই লোক আমাদের মতো সেজে আমাদের লোকেদের সাথে থাকতো, আর সে আমাদের কাছ থেকে লোটাসের বীজটাও চুরি করে নিয়েছে। সে অনেক বেশি শক্তিশালী, আমরা কেউই তার সামনে টিকে উঠতে পারিনি। তাদের কথা শুনে ডেমন লর্ড বলে, এটা আমাদের এলাকা, বাই ব্যতীত আর কারো এই সাহস নেই যে আমাদের এই জিনিসটা চুরি করে নিয়ে যাবে। এদিকে তানতান এক বিশাল পোকার উপর চড়ে কোথাও একটা যাচ্ছিল। এই পোকাটা আসলে ফ্যাংয়ের এক মামা ছিল। তানতান একটা জায়গায় থেমে বলে, তোমরা দুজনে এখানে থেকে যাও। এটা বলে সে পাহাড় থেকে নেমে মানুষের দুনিয়ায় ঢুকে পড়ে। সে একটা রেস্টুরেন্টে গেলে সেখানকার এক ওয়েটার তাকে মেনু লিস্ট দেখতে বলে। তানতান ছেলেটাকে দেখে বলে, তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম। তানতান সে ছেলেটার মেকআপ করা দেখে মুগ্ধ হয়ে যায়। ওয়েটার বলে, আমাদের গ্রামে লিওর বাড়ির একটা গাছ দখল করে নিয়েছে, আর সেই গাছ আমাদের মতো হ্যান্ডসাম ছেলেদের ধরে ধরে মেকআপ লাগিয়ে ছেড়ে দেয়। আমি যাতে না ধরা পড়ি তাই আগে থেকে মেকআপ নিয়ে এসেছি। তার এসব কথা শোনার পর তানতান বলে, ঠিক আছে, তাহলে আমাকে সেখানকার সব থেকে দামি খাবারটা খাওয়াও। কিন্তু খাবারের দাম শুনে তার মুখটা শুকিয়ে যায়। শেষে বলে, ঠিক আছে, সব থেকে সস্তা খাবারটা দাও, কিন্তু সেটাও তার বাজেটের বাইরে পড়ে যায়। ওয়েটারটা বুঝতে পারে তানতান শুধু তাদের সময় নষ্ট করছে, তাই তানতানকে রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়া হয়। তানতান রেগে গিয়ে বলে, তোমরা জানো না তোমরা কাকে রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছো। আমি ওই গাছের আত্মাকে ধরলে তোমরাই ভিক্ষা করে আমাকে দামি খাবার খাওয়াবে। তবে তার এসব কথায় কেউই পাত্তা দেয় না, সবাই তাকে পাগল ভেবে সেখান থেকে চলে যায়। এমন সময় এক ছেলে তানতানের সঙ্গে ধাক্কা খেয়ে পালিয়ে যায়। দেখা যায় এক মোটা মেয়ে সে ছেলের পিছু করছিল, কারণ এই মোটা মেয়েটি ছেলেটিকে জোর করে বিয়ে করতে চাইছে। ঠিক সেই দিক দিয়ে বাই যাচ্ছিল। মোটা মেয়েটা বাইকে দেখে বলে, ওই ছেলেটাকে ছেড়ে দাও, আমি এখন এর সঙ্গে বিয়ে করব। তানতান সবকিছুই দেখছিল। সে যখন বুঝতে পেরেছিল একটা ছেলে বিপদে পড়েছে তখন সে তাকে সাহায্য করার জন্য চলে যায়। তানতান নিজে তলোয়ারের স্কিল দিয়ে গাছের পাপড়িগুলো মাটিতে ফেলে দেয়। তানতান সবাইকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে তানতানকে দেখে বাইয়ের একটা মেয়ের কথা মনে পড়ে যায়, যে একসময় ঠিক এভাবে তলোয়ার চালাতো। বাই ইমোশনাল হয়ে তানতানকে জড়িয়ে ধরে। তানতান রেগে বলে, একে তো আমি তোমাকে বাঁচালাম, তার ওপর তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। এটা বলে সে বাইকে ঠেলে দূরে সরিয়ে দেয়। বাই কিন্তু তখনও ঘোরের মধ্যে ছিল, তাই সে তানতানকে বলে, আমি এবার তোমাকে আর আমার থেকে যেতে দেব না। তানতান ভাবে এই ছেলেটা হয়তো পাগল, তাই সে তলোয়ারের সাহায্যে বাইয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়।
তানতান যখন সেখান থেকে চলে যাবে তখন বাই বলে, তোমার তলোয়ারের জন্য আমি আহত হয়েছি, এখন আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। তানতান অবাক হয়ে বলে, আমাকে দেখাও তোমার কোথায় লাগলো। কথার মাঝে তানতান বাইয়ের বডি চেক করে দেখে তার ভিতর কোনো স্পিরিচুয়াল পাওয়ার নেই, আর তার কাল্টিভেশন শূন্য। এদিকে বাই মনে মনে বলতে থাকে, আমার কাল্টিভেশন লেভেল এতটাই হাই যে সাধারণ কেউ এটা অনুভব করতেই পারবে না। এদিকে তানতান বাইকে অসহায় মনে করে বলে, ঠিক আছে, তুমি যেহেতু অনেক দুর্বল তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার মাস্টার হব আর তুমি আমার স্টুডেন্ট। এরপর তারা সে গাছের আত্মাকে ধরতে যায়। সেখানে দুজন ছেলে আসে যারা এই গাছের আত্মাকে ধরার জন্য এসেছিল। সে ছেলে দুজন তানতানকে এখানে দেখে তারা অনেক মজা নিতে থাকে। তারা নিজেদের নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করে আর ভিতরে চলে যায়। তানতান আর বাই বাহিরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সে ছেলে দুজনই সেই গাছের আত্মার কাছ থেকে মেকআপ করে বেরিয়ে এসেছে। এটা দেখে তানতান তাদের উপর হাসতে থাকে। তানতান উঠতে পারে না, তাই সে দেওয়াল টপকে ভেতরে ঢুকে, কিন্তু বাই দরজা খুলে ঢুকে যায়। তানতান বলে, এই দরজাটা খোলা যায়? তাহলে তুমি আমাকে আগে বলনি কেন? আমি কত কষ্ট করে দেওয়ালের ওপারে গিয়েছি। এরপর তানতান বিভিন্ন মন্ত্র বলার চেষ্টা করছিল, কিন্তু মাঝপথে সে সবকিছু ভুলে যায়। তানতান নিজের উপর বিরক্ত হয়ে বলে, আমি কেন প্রয়োজনের সময় সবকিছু ভুলে যাই? তার এসব ভাবার মাঝেই গাছটার শিকড় দিয়ে তাকে পেঁচিয়ে ফেলে। বাই তার পাওয়ার ব্যবহার করে গাছের আত্মার মাথাটা ভিতরে ঢুকিয়ে দেয় আর তানতানকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। তবে তানতান এসব কিছু দেখতে পায় না। কিছুক্ষণের মধ্যে গাছের আত্মাটা মানুষরূপে ফিরে আসে। তানতান তাকে জিজ্ঞেস করে, তুমি এসব গ্রামবাসীদের এতটা কষ্ট কেন দিচ্ছ? তখন সে গাছের আত্মাটা জানায়, আমি যে সেক্ট থেকে এসেছি সেখানে সবাই আমাকে অপমান করত, কারণ আমি দেখতে এতটাও সুন্দর না। আমি মেডিকেল পরীক্ষায় প্রথম হয়েছি, আমি একজন ভালো ডাক্তার, কিন্তু কেউ আমার ট্যালেন্ট দেখে না। তারা শুধু আমার চেহারা আর আমি এরকম দেখতে বলে অনেক মজা নিয়েছে। এই জন্য আমি রাগ করে ওই জায়গা ছেড়ে এই গ্রামে চলে এসেছি। আর সুন্দর ছেলেদের আমি আমার শিকার বানিয়ে তাদের মেকআপ লাগিয়ে তাদেরকে বিরক্ত করতাম। তার এসব কথা শুনে তানতানের তার জন্য অনেক খারাপ লাগে। তাই সে গাছের আত্মাটাকে বলে, তুমি যদি সত্যি একজন ভালো ডাক্তার হয়ে থাকো তাহলে তুমি আমাদের সাথে আমাদের সেক্টে চলো। সেখানে তুমি তোমার প্রতিভা সবাইকে দেখাতে পারবে। ওখানে কেউ তোমার চেহারা নিয়ে তোমাকে বিচার করবে না, কারণ ওখানকার লোকেরা অনেক বেশি ভালো। তারপর আবার টানটান ভাবতে থাকে, আমাদের এলাকায় তো অনেক বেশি জড়িবুটি গাছ আছে। এই গাছের আত্মাটা যদি সেখানে গিয়ে ওষুধ বানায় আর আমরা সেই ওষুধটা বিক্রি করি তাহলে তো অনেকগুলো টাকা কামাতে পারবো। এই গাছের আত্মাটার নাম হচ্ছে হিয়ান। হিয়ানও তানতানের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর সিনেমাদের দেখানো হয় প্রধান তানতানকে ধন্যবাদ দিচ্ছিল, তোমার জন্যই আমরা সবে এই গাছের আত্মার থেকে মুক্ত হতে পেরেছি। তানতান হাতের ইশারা করে টাকা চায়। তখন গ্রাম প্রধান বলে, আমি বুঝে গিয়েছি। এটা বলে সে একটা বড় জিনিস হাতে এনে দেয়, যা দেখে তানতানের চোখ হলুদ হয়ে যায়। কিন্তু যখন সেটা খুলে তখন সে দেখে এটার মধ্যে একটা সাধারণ ব্যানার। গ্রামের প্রধান বলে, তুমি এখানে এত বড় কাজ করেছো, এটা তোমার সহযোগিতার জন্য। তখন তানতান আবারও হাতের ইশারায় বলে, আমার এই কাপড় টুকরো লাগবে না, আমার আসল টাকা লাগবে। গ্রাম প্রধান তানতানের কথা বুঝে গিয়েছিল, কিন্তু তারপরও সে না বোঝার ভান করছিল। গ্রাম প্রধান তানতানকে বলে, তুমি কি হাতের ইশারা দিয়ে বোঝাতে চাইছো যে আমরা সবাই তোমার জন্য তালি দিই? এটা বলে গ্রামবাসীকে তালি দেওয়ার জন্য বলতে থাকে। তানতান টাকার কথা ভুলে যায়। এরপরে সিনে দেখানো হয় তারা সবাই গ্রাম থেকে চলে যাচ্ছিল। তানতান হিয়ানকে বলে, যদি তুমি আমার সেক্টে না আসতে চাও তাহলে কোনো সমস্যা নেই, আমি তোমাকে মুক্ত করে দিলাম। হিয়ান বলে, আমি একজন ডাক্তার, তাই আমি এখান থেকে যাব না, আমি তোমাদের সাথেই থাকবো। এরপরে সিনে দেখানো হয় এ তিনজন একটা হোটেলে খাবার খাচ্ছিল। তখন তানতান বাইকে বলে, তুমি আমার প্রথম স্টুডেন্ট, আমি তোমাকে এতটা শক্তিশালী বানিয়ে দেব আর তোমাকে এতটা কঠিন কঠিন ট্রেনিং করাবো যে তুমি একদিন বাইকে হার মানিয়ে দেবে। বাই অবাক হয়ে বলে, কি বললে বাই? তানতান বলে, হ্যাঁ, ওই লোকটা আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। প্রথমে আমি মাস্টারের খুব প্রিয় ছিলাম, কিন্তু হঠাৎ করে সে এই বাইয়ের নামে জব করতে থাকে। আমি বছরের পর বছর আমার সামর্থ্যে সবকিছু এই সেক্টরের জন্য করে যাচ্ছি, কিন্তু মাস্টার কখনোই আমার প্রশংসা করে না। তার মুখে শুধু একটাই নাম, সেটা হলো বাই। যদি তুমি তাকে হারাতে পারো তাহলে আমি প্রথম স্থানটা দখল করে নিতে পারবো। এরকম করে সে বাইয়ের অনেকগুলো বদনাম করতে থাকে। তবে সে জানতোই না যার সম্পর্কে সে এতগুলো বাজে কথা বলছে সে তার পাশেই বসে আছে। এরপর তার তিনজন চ্যাং ইউয়ান সেক্টে পৌঁছে যায়। তার মাস্টারকে বলছিল যে একটি গাছের আত্মাকে সে ধরেছে, আর এই কারণে গ্রাম প্রধান তাকে এই সহযোগিতার ব্যানারটা দিয়েছিল। সে যখন সেটা দেখছিল তখন তার মাস্টার বলে ওঠে, আমার প্রিয় ছাত্র ফিরে এসেছে।
তানতান মনে করে মাস্টার হয়তো তার কথাই বলছে, তাই সে মাস্টারকে জড়িয়ে ধরতে এগিয়ে যায়, কিন্তু মাস্টার তাকে সরিয়ে বাইকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম। মাস্টার এরপর উল্লাসের সাথে বলে, এই চিং ইউয়ান সেক্টকে বাঁচানোর যোগ্য লোক অবশেষে ফিরে এসেছে। আমরা এখন খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব। মাস্টারের কথা থেকে তানতান বুঝতে পারে এটা আসলে বাই। তানতান বলে, যদি তুমি বাই হও তাহলে তুমি মিথ্যে কেন বললে? তোমার নাম বাই, কিন্তু তুমি সুইচিয়েন কেন বললে? বাই বলে, আমার আসল নাম হচ্ছে সুইচিয়েন, কিন্তু কাল্টিভেশনের মধ্যে সবাই আমাকে বাই নামে চেনে। তুমি তখন শুধু আমার নাম জিজ্ঞেস করেছিলে, কাল্টিভেশনের নাম না, তাই আমি শুধু আমার নাম সুচিয়েনই বলেছিলাম। এটা শুনে তানতান অনেক বড় একটা ধাক্কা খায়। তার মনে মনে বলতে থাকে, সে তো 100 বছর ধরে নিজে নিখোঁজ ছিল, হঠাৎ করে ফিরে কেন এলো? আর ফিরে এসেছে আমার সাথে কেন ঝামেলায় জড়ালো? মাস্টার বাইয়ের কাছে ক্ষমা চেয়ে বলে, তানতান এখনো ছোট, সে জানে না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। তানতান তার মাস্টারকে বলে, আমি একটা গাছের আত্মাকে ধরেছি, কিন্তু তুমি কি আমার প্রশংসা করবে না? তবে মাস্টার তানতানের কোনো কথায় পাত্তা দেয় না, শুধুমাত্র বাইয়ের প্রশংসা করছিল। মাস্টার বাইকে বলে, তুমি অনেকদিন পর এখানে এলে, এখন তুমি কি রেস্ট নাও, তানতান তোমার ঘরটা পরিষ্কার করে দেবে। এটা শুনে তানতান অনেক রেগে যায় আর বলে, আমি কেন তার ঘর পরিষ্কার করব? সে 100 বছর কোথায় গায়েব হয়েছিল? হয়তো সে পালিয়ে গিয়েছিল। আপনি এই পালাতক লোকটাকে নিয়ে কতটা কান্নাকাটি করলেন, অথচ আমি গত 18 বছর ধরে এই সেক্টরের জন্য কত কিছু করলাম, আপনি আমার দিকে একবারও তাকালেন না। উত্তরে মাস্টার বলে, দূরত্ব থেকে ভালোবাসা গভীর হয়। বাই যখন চলে গিয়েছিল তখন আমি আমার চোখের জল নদীর মতো করে ফেলেছিলাম, কিন্তু যখন তুমি একদিনের জন্য নিখোঁজ হয়েছিলে তখন আমার চোখের পানি এক ফোঁটাও পড়েনি। এটা বলে সে বাইয়ের সাথে কথা বলতে চলে যায়। হিয়েন হেসে উঠে আর বলে, তোমার মাস্টার তোমাকে সম্মান করে না। যাই হোক, পরের দৃশ্য দেখানো হয়, তানতান বাইয়ের রুমটা পরিষ্কার করতে চায়। ফ্যাং ঘরটা দেখে বলে, এই ঘরের ভিতর ভূতের মতো লাগছে কেন? কোথাও ইঁদুর, কোথাও বাদুর, আর কোথাও কোথাও মাকড়সার জাল আছে। তানতান বলে, মাস্টার এই বুড়ো বাইয়ের এখানে আসার সঙ্গে সঙ্গে তার প্রশংসা করতে লেগে গিয়েছে। এখন আমাকে বাইকে এই সেক্টর থেকে সরাতে হবে, যাতে আমি আবার প্রথম হতে পারি। যাই হোক, পরিষ্কার করার পর বাই তার রুমে ফিরে আসে। মাস্টার তার জন্য 100 বছর পুরানো একটা স্পেশাল ওয়াইন নিয়ে আসে আর বলে, কারো কানে যাওয়ার আগে এটা চুপচাপ খেয়ে নাও। বাই তাইকে জিজ্ঞেস করে, আপনি তানতানকে দত্তক নিয়েছেন কেন? মাস্টার বলে, আমি জানি তুমি কি ভাবছো। তানতান দেখতে অনেকটা তোমার প্রেমিকা লিয়ানের মতো, কিন্তু সে লিয়ান নয়। 18 বছর আগে যখন আমি তানতানকে দেখতে পাই তখন সে একদমই ছোট ছিল। লিয়ান আর তার স্বভাব একদমই আলাদা, তাই তানতান কখনোই লিয়ান হতে পারে না। কিন্তু ঠিক 100 বছর আগে কি হয়েছিল বাইয়ের সাথে তা তো আমরা পরেই জানতে পারবো। বাই বলে, আমি যখন তানতানকে দেখলাম তখনই আমার কপালের চিহ্নটা জ্বলে উঠেছিল। মাস্টার বলে, লিয়ান তোমাকে অভিশাপ দিয়েছিল যে তুমি 5বার প্রেমে পড়বে আর প্রতিবারই তোমার জীবনে বড় বিপদ আসবে। তানতান কি তার একটাই কারণ? বাই বলে, না, আমি শুধু লিয়ানকে ভালোবাসি, আমি তার জন্য 1000 বছর ধরে অপেক্ষা করতে পারি। আর তানতান এদিকে দূর থেকে তাদের সব কথাই শুনে ফেলে। এরপর বাই মাস্টারকে একটা লোটাসের বীজ দেখায় আর বলে, এমন 7টা বীজ পেলে আমরা 7 পাপড়ির লোটাসটা তৈরি করতে পারবো। মাস্টার বলে, তানতান যখন আমার কাছে এসেছিল তখন তার হাতে একটা লোটাসের বীজ ছিল। এরপর তারা দুজনে একটা ফরমেশন করে আর একটা সিক্রেট রুমে চলে যায়, যেখানে তানতানও তাদের পিছু পিছু চলে যায়। বাই বলে, এখন আমাদের বাকি 5টা লোটাসের বীজ খুঁজে বের করতে হবে। তানতান ভাবে, যদি আমি আগে এই বীজগুলো খুঁজে পাই তাহলে আমি সেক্টরের সব থেকে শক্তিশালী কাল্টিভেটর হয়ে যাব। কিন্তু এদিকে মাস্টার বাইকে বলে, তানতান খুবই দুষ্ট, সে গত 5 বছর ধরে উড়ে যাওয়ার ফরমেশন শিখছে, কিন্তু এখনো করতে পারেনি। সে ছোট ছোট জাদু জানে আর বড় বড় কথা বলে, আমি চাই তুমি তার মাস্টার হও। তানতান ভাবে, এই বুড়ো একদম চুপ থাকতে পারে না, আমাকে আবারও বাইয়ের সামনে অপমান করে দিল। এরপর তানতান সে লোটাসের বীজগুলো দেখতে যায়। যখনই সে এগুলোকে টাচ করে তার স্বপ্নে লিয়ান আসে, যে কিনা বাইয়ের সাথে রোমান্স করছিল। তানতান বলে, এই শয়তানটা আমার স্বপ্নেও চলে এসেছে। তখন প্যাং এসে জিজ্ঞেস করে, তুমি এত লজ্জা কেন পাচ্ছ? এটা শুনে তানতান বলে, আমি লজ্জা পাইনি, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, তাই গাল লাল হয়ে গিয়েছে। তানতান ফ্যাংয়ের সাথে মজা করছিল আর তখনই সে ভুল করে উড়ার ফরমেশনটা শিখে ফেলে। এরপর সে আবারও বাইয়ের বদনাম করে বলে, সে যতই সাদা আর হ্যান্ডসাম হোক না কেন তার মন ততটাই কালো। মাস্টারের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে আর মাস্টারকে নিজের দিকে টেনে নেয়। তখন বাই পিছন থেকে তানতানকে ডাকে। আসলে বাই এতক্ষণ এখানেই ছিল আর সে তার সব কথা শুনছে, তবে সে তানতানের বিষয়ে কিছুই বলে না। বাই তানতানকে বলে, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। এর পরের দৃশ্যে দেখানো হয়, তারা দুজন একটা পুকুরের কাছে গিয়েছে। আসলে এখানে বাই পরীক্ষা করতে চেয়েছিল তানতান আসলে লিয়ান কিনা, তাই সে হঠাৎ করে তানতানকে পানিতে ফেলে দেয়।
তানতান চিৎকার করে বলে, তুমি কি আমাকে এখানে মেরে ফেলতে চাও? বাইয়ের নজর তখন তার বুকের দিকে যায়। এটা দেখে তানতান তাকে আরো বেশি গালি দিতে থাকে। বাই ভাবে তানতান কখনোই লিয়ান হতে পারে না, কারণ এই পুকুরের নিচে একটা জায়গা আছে যেখানে লিয়ানের অনেক পছন্দ ছিল। বাই তানতানের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি একটা বিষয় নিশ্চিত হতে চেয়েছিলাম, তাই তোমাকে পানিতে ফেলেছি। তোমাকে আঘাত দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু তানতান তার সাথে কথা বলতে চায় না, আর সে দরজা বন্ধ করে রাখে। অন্যদিকে এই সেক্টরে একটা ডেমন আহত হয়েছিল, আর হিয়ান তার চিকিৎসা করতে থাকে। ফ্যাং হিয়ানের আঙুল দেখে জিজ্ঞেস করে, তোমার হাতে কি হয়েছে? হিয়ান মজা করে বলে, একটা অ্যাক্সিডেন্টে এই আঙুলটা কেটে গিয়েছে, কয়েকদিন সূর্যের আলো আর পানি পেলেই ঠিক হয়ে যাবে। এটা শুনে বোকা ফ্যাং বলে, তুমি তো অনেক বেশি শক্তিশালী আর অসাধারণ। প্রথমবারের মতো একজন মেয়ে তার প্রশংসা করেছিল, তাই হিয়ান অনেক লজ্জায় পড়ে যায়। এর পরের দৃশ্যে দেখানো হয় তার প্রতিশোধ নিতে বাইয়ের খাবারে পেট খারাপ করার মেডিসিন মিশিয়ে দেয়। সে যখন বাইকে সেটা খেতে দেয় তখন বাই বলে, আমি তোমাকে পানিতে ফেলেছি আর তুমি আমাকে এই খাবার দিচ্ছ, কিছু তো গন্ডগোল আছে। তান বলে, কোনো ঝামেলা নেই, আমি নিজের হাতে এটা বানিয়েছি। সে খাবারটা বাইকে খাওয়ানোর পর তান ফ্যাংয়ের কাছে এসে বলে, এটা খাওয়ার পর আগামী 3 দিন ধরে বাইকে শুধু টয়লেটে পড়ে থাকতে হবে। ফ্যাং তাকে বলে, তুমি যে মেডিসিনটা নিয়েছো সে বোতলে কেউ বিষ মিশিয়ে দিয়েছে। এটা শুনে তান দৌড়ে বাইয়ের কাছে চলে যায় আর দেখতে থাকে সে মরে গিয়েছে কিনা। বাই তার শক্তির মাধ্যমে বিষটা বাহিরে বের করার চেষ্টা করছিল, তখন তার কপালে সে চিহ্নটা চলছিল। এটা দেখে তান যখনই সে চিহ্নটা কাজ করে তখন সে আবারও লিয়ানের একটা ভীষণ দেখতে পায়, যেখানে তারা দুজনে একে অপরকে কিস করছে। আর বর্তমানেও বাই এমনটা করছিল। তান বাইকে একটা চড় মেরে বলে, তুমি আমার প্রথম কিস কেন চুরি করেছো? সে কিছু বলার আগে ফ্যাং হিয়ানকে ডেকে নিয়ে আসে। হিয়ান বাইকে দেখার পর নিজের পা থেকে একটু চামড়া তুলে একটা ওষুধ বানায় আর বলে, চিন্তার কিছু নেই, এই ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। হিয়ান যেহেতু একটা গাছ ছিল তাই তার পুরো শরীরটাই ওষুধে বপন করা ছিল। তান দেখে বলে, মেডিসিনটা থেকে খুব বাজে গন্ধ আসছে, একেবারে আবর্জনার মতো, কিন্তু তাও সে বাইকে সে ওষুধটা খাওয়ায়। এরপর সে ওখানে বাইয়ের যত্ন নিতে থাকে। তান অনেক অনুতপ্ত হয় আর সে ভাবে, আমার ওর সঙ্গে এমনটা করা উচিত হয়নি। যদি আজ ও মরে যেত তবে ওর দায়টা আমাকেই নিতে হতো। পরদিন সকালে ঘুম থেকে উঠে তান যখন ঘর পরিষ্কার করছিল তখন সে দেখতে পায় গতকাল সে যে খাবারটা বাইকে খেতে দিয়েছিল বাইটা খায়নি। মানে সে এতক্ষণ অসুস্থ হওয়ার অভিনয় করছিল। শুধু এতটুকুই নয়, সে ইচ্ছে করে তার প্রথম কিস চুরি করেছে। তান রেগে সবকিছু ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে দেখানো হয় তানদের সেক্টে সে দুজন ছেলে আসে, যাদের সাথে তানের হিয়েনকে ধরার সময় দেখা হয়েছিল। তারা দুজন চিং ইউয়ান সেক্টকে অপমান করে আর বলে, এই চিং ইউয়ান সেক্টে কিছুই বিশেষ নয়, এই জায়গাটা খুবই নোংরা, আমাদের টয়লেটও এর থেকে পরিষ্কার। তারা এখানে এসেছিল মূলত হিয়ানকে ফেরত নিতে। তান তাদেরকে বলে, আমি হিয়ানকে ধরেছিলাম, সুতরাং সে আমার। তখন তাদের মাস্টার এসে বলে, তারা কি খাবে? তান তাদেরকে উপেক্ষা করে বলে, তোমরা কি ভুলে গিয়েছো কিভাবে সে তোমাদের মেকআপ করিয়ে সে বাড়ি থেকে বের করে দিয়েছিল? তারা বলে, মানুষের জগতে এখন এক ফক্স ডেমন এসেছে, যে কিনা সেখানকার সবকিছু ধ্বংস করে দিচ্ছে। যদি তুমি তাকে ধরতে পারো তাহলে এই গাছকে নিজের কাছে রাখতে পারো। তান ভাবে, যদি আমি এত বড় ফক্স ডেমনকে ধরতে পারি তাহলে আমি অবশ্যই বিখ্যাত হয়ে যাব, সব জায়গায় শুধু আমারই নাম হবে, আর তখন বাইয়ের কেউ খবরই নেবে না। তাই সে রাজি হয়ে যায়। মাস্টার বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি এত সহজে তাদের ফাঁদে পড়ে গিয়েছো। শেষমেশ আমরা কেন এই ফক্স ডেমনকে ধরবো, যখন তার বদলে তুমি কিছু পাচ্ছ না? তবে তান তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সে ফক্স ডেমনকে ধরে আনবে। তাই সে বাইয়ের কাছে গিয়ে বলে, আমি মানুষের জগতে ফক্স ডেমনকে ধরতে যাচ্ছি, তুমি কি সাহায্য করবে? প্রথমে বাই কিছুটা দ্বিধায় পড়ে যায়। তারপর সে বলে, যদি আমি তোমাকে সাহায্য করি তাহলে আমি এর বদলে কি পাবো? তান বলে, তোমার কি চাই তুমি আমাকে বলতে পারো। সে বলে, আমি এখনো কিছু ভাবিনি। এরপর তারা মর্টাল ওয়ার্ল্ডে পৌঁছে যায়, যেখানে বাজারে কিছু ছেলে তাদের সৌন্দর্যের প্রতিভা দেখিয়ে মেয়েদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, যাতে ছেলেগুলো মেয়েদেরকে বিয়ে করতে পারে। তান তখন বাইকে বলে, তুমি ওখানে উঠে তোমার স্কিল দেখাও, যাতে ফক্স ডেমন তোমাকে লক্ষ্য করে। বাই রাজি হচ্ছিল না, কিন্তু তান জোর করে তাকে স্টেজে তুলে দেয়। মেয়েরা বাইকে দেখে বলে, এই ছেলেটা কতটা হ্যান্ডসাম। একজন বলে, এই মিষ্টি ছেলেটার স্পেশালিটি কি? তখন বাই জাদু করে অনেকগুলো প্রজাপতি বানায়। তান বলে, তুমি আরো ভালো কিছু করো, এই সামান্য জাদুতে মেয়েরা ইমপ্রেস হবে না। কিন্তু দেখা যায় সব মেয়েরাই সে প্রজাপতিদের দেখে পাগল হয়ে গিয়েছে। ঠিক তখনই শহরের সব থেকে ধনী ও হ্যান্ডসাম ছেলে জিউ আসে, তাই সব মেয়েরা বাইকে ছেড়ে তার দিকে চলে যায়।
টানটান বাইকে বলে তুমি কিছু করো। বাই তখন তার স্কিল ব্যবহার করে আরো বেশি প্রজাপতি সেখানে নিয়ে আসে, যেটা দেখে মেয়েরা আবারও মিস্টার বাটারফ্লাই বাটারফ্লাই করে বলতে থাকে আর তার কাছে ফিরে আসে। চিউ এর নজর তখন টানটানের দিকে যায় আর প্রথম দেখাতেই চিউ টানটানকে পছন্দ হয়ে যায়। এরপরেই বাইয়ের টানটান সব মেয়েদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে একটা হোটেলের সামনে এসে দাঁড়ায়, যেখানে একটা লম্বা লাইন পড়েছিল। একজন বলছিল যে এই হোটেলে খুব ভালো চিকেন পাওয়া যায়, যেটা খাওয়ার জন্য এত লোক এসেছে। এটা শুনে তারা দুজনেই ভাবে তাহলে আমাদেরও এখানকার চিকেনগুলো ট্রাই করা উচিত। ঠিক তখনই সেখানে সেই হোটেলের মালকিন চলে আসে। সে দেখতে খুবই সুন্দরী ছিল। তাকে দেখে ওখানে দাঁড়ানো সবাই জোরে জোরে চিৎকার করতে থাকে, কারণ সে ছিল তাদের সকলের আইডল। সে একটা মাত্র ইশারাতেই সবাইকে চুপ করিয়ে দেয়। তার নজর পড়ে বাইয়ের দিকে, যে দেখতে খুবই হ্যান্ডসাম ছিল। তাই সে সাথে সাথে বাইকে ভেতরে ডেকে নিয়ে বলে আমি তোমাদের এন্ট্রি আগে করাচ্ছি। এরপর তারা যখন এখানকার স্পেশাল চিকেন খায় তখন তারা এক কামড় খেয়েই ফেলে দেয়, কারণ এটা অনেক বাজে ছিল। টানটান বলে বাহির থেকে দেখতে ভালো কিন্তু ভিতর থেকে খুবই খারাপ। তখন সেখানে উপস্থিত সবাই বলতে থাকে দেখে বোঝা যাচ্ছে এটা কোনো গ্রামের মেয়ে, ও খাওয়া দাওয়া সম্পর্কে কিছুই বোঝে না। সবাই টানটানের উপর লেগে যায়, কারণ সে তাদের আইডলের তৈরি খাবারকে খারাপ বলছে। এটা দেখে টানটান সেই হোটেলের মালিকের কাছে গিয়ে এমন আচরণের ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে তুমি যদি একজন সেলিব্রিটি হও তাহলে তুমি যত বাজে খাবারই বিক্রি করো না কেন, লোকেরা সেটা খুবই আগ্রহ নিয়ে কিনে নেবে। তুমি জানো না যে আমার হোটেলের সামনে এতটা লাইন কেন পড়ে আছে? খাবারের জন্য নয়, বরং তারা আমাকে দেখার জন্য এখানে এসেছে। এটা হচ্ছে টাকা রোজগারের সবচেয়ে সহজ রাস্তা। এরপর সে ভাইয়ের দিকে তাকিয়ে বলে তুমি তো একদমই সেলিব্রিটিদের মতো দেখতে, চাইলে আমি তোমাকে আমার মতো আইডল বানাতে পারি, আমরা দুজন মিলে এখানে অনেক টাকা ইনকাম করব। কিন্তু ভাই রাজি হয় না, আর টানটানেরও এসব কিছু বিশ্রী মনে হয়। এরপর তারা সে হোটেলে একটা রুম নিয়ে থাকে। রাতে যখন ভাই ঘুমাচ্ছিল তখন তাকে একটা ইঁদুর ডেমন কিডন্যাপ করে নিয়ে যায়। টানটান এটা দেখে তার পিছু করতে থাকে। সে লোকটা বাইকে একটা গর্তের মতো জায়গায় ফেলে দেয়। টানটান তার পেছনে পেছনে সেখানেই ঢুকে পড়ে। এটা ছিল সেই ইঁদুর ডেমনদের তৈরি গুহার মতো একটা জায়গা। সেখানে একটা টেবিলে দুই ধরনের বীজ রাখা ছিল। টানটান সেখান থেকে একটি মাত্র বীজ খায়, আর সঙ্গে সঙ্গে সে অনেক বড় হয়ে যায়। গুহার ভিতর তার জায়গা হচ্ছিল না। টানটানের মনে হয় হয়তো দ্বিতীয় বীজটা খেলে আমি আবারও আগের মতো হয়ে যাব। কিন্তু সে যখন দ্বিতীয় বীজটা খায় তখন সে অনেক ছোট হয়ে যায়। তাই তখন সে পথ দিয়ে যাচ্ছিল। টানটান তার থেকে সাহায্য চেয়ে বলে আমাকে আবার আগের মতো করে দাও। বাই তাকে দেখে হাসতে হাসতে বলে তুমি তো একদমই ইঁদুরের বাচ্চার মতো লাগছো। তোমার উপর ফক্স ডেমনের চাদর প্রভাব হয়েছে, এখন সারা জীবন এভাবে থাকতে হবে। এটা শুনে টানটান প্যানিক করতে শুরু করে। পরের দৃশ্যে দেখানো হয় বাই টানটানকে ঠিক করে দিয়েছে। তখন সে ইঁদুর ডেমনটা গুহায় ছিল না, তাই ওরা আরো গভীরে ঢুকে যায়। সেখানে তারা অনেক কিডন্যাপ হওয়া ছেলেদের দেখতে পায়। এখানে থাকা সব ছেলেরাই অনেক প্রতিভাবান আর অনেক হ্যান্ডসাম ছিল। টানটান বলে চলো আমরা এখান থেকে পালাই, আমি তোমাদের বাঁচাতে এসেছি। কিন্তু কেউই তার কথা শুনে না, সবাই নিজেদের নিজেদের জায়গায় ব্যস্ত ছিল। সেখানে কেউ ফক্স ডেমনকে ইমপ্রেস করার জন্য কিছু বিস্কুট বানায়, আর কেউ কাঠ দিয়ে বিভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করছে। টানটান আর বাই বুঝতেই পারে না যে ফক্স ডেমনই এদেরকে কিডন্যাপ করে এনেছে। ঠিক তখনই এখানে চিউ এসে হাজির হয়। সে এসে টানটান আর বাইকে নিজের পরিচয় দেয় আর বলে আমিও সেই ফক্স ডেমনের শিকার। তখনই ওদের সামনে খাবার চলে আসে। এত সুস্বাদু খাবার দেখে টানটান বলে হয়তো এ কারণেই সবাই এখান থেকে যেতে চায় না। সে তো মাংস দেখে তার উপর ছাপিয়ে পড়ে আর বলে অনেকদিন পর মাংস দেখতে পেলাম। সে অনেকদিন মাংস খেতে পায়নি। এটা শুনে বাই আর চিউ দুজনে নিজেদের মাংস তাকে দিচ্ছিল। টানটান চিউয়ের থেকে মাংস নেয় দেখে তো বাইয়ের অনেক বেশি হিংসে হচ্ছিল। সে জাদু সাহায্যে চিউয়ের দেওয়া মাংসটা নিচে ফেলে দেয় আর বলে এটা নোংরা হয়ে গিয়েছে, কোনো ব্যাপার না, তুমি আমারটা নিয়ে নাও। খাওয়া শেষ হওয়ার পর সে ইঁদুর ডেমনটা সবাইকে দেখতে আসে। তবে ইঁদুর ডেমনটা যখন দুজন কাল্টিভেটরকে এখানে দেখে তখন সে পালানোর চেষ্টা করে। তবে টানটান তার অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে আর এরপর তাকে ধরে পিটাতে থাকে আর তাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লান্ত করে ফেলে। ইঁদুর ডেমন বলে আমাকে ছেড়ে দাও আর আমাকে মেরো না, আমি কোনো ফক্স ডেমন নই, আমি একটা ইঁদুর ডেমন। আমি শুধু তার নাম ব্যবহার করে লোকেদেরকে কিডন্যাপ করছি, কারণ আমি আমার মেয়ের জন্য একজন ভালো ছেলে খুঁজছিলাম। টানটান জিজ্ঞেস করে তোমার মেয়ে কোথায়? সে বলে আমার মেয়ে তো এখনো জন্মায়নি। এটা শুনে দুজনেই অবাক হয়ে যায়। ইঁদুর ডেমন বলে মানুষের সভ্যতা আমাদের থেকে অনেক ভালো, তাই আমি চেয়েছিলাম আমার ভবিষ্যতের মেয়ে বিয়ে একজন মানুষের সঙ্গে হোক।
যদিও আমি সবাইকে কিডন্যাপ করেছি, কিন্তু তাদের কোনো ক্ষতি করিনি, বরং ভালোভাবে যত্ন নিয়েছি। বাই বলে, এতগুলো মানুষকে কিডন্যাপ করার শাস্তি হিসাবে তোমার কি প্রাপ্য? সে বলে, আমি জানি আমি ভুল করেছি। আমি আমার সমস্ত ধন সম্পদ তোমাদেরকে দিয়ে দেব। বিনিময় দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও। তারপর সে সবাইকে একটা গুহায় নিয়ে যায়, যেখানে অনেকগুলো বস্তা রাখা ছিল। এগুলো দেখে তান্তানের চোখ বড় বড় হয়ে যায়। সে ভাবছিল সে হয়তো এখানে অনেক ধন সম্পদ পাবে, কিন্তু যখন সে বস্তাগুলো খুলে দেখে তখন একদমই হতাশ হয়ে যায়, কারণ সব বস্তায় কেবল সয়াবিন ভরা ছিল। তান্তান রেগে তাকে বকা দিয়ে বলে, ইঁদুরের দল কোথাকার, তুমি আমার সঙ্গে মিথ্যে বলেছ। ইঁদুর ডেমন বলে, আমি কোনো মিথ্যা বলিনি, এটা আমাদের পুরনো ঐতিহ্য, ধন সম্পদ। বাই বলে, সে মিথ্যে বলেনি, একজন ইঁদুরের জন্য তার সঞ্চিত খাবারই তার ধন সম্পদ। পরের দৃশ্য দেখানো হয়, তারা সেই ধন সম্পদ না নিয়ে কেবল কিডন্যাপ হওয়া ছেলেদেরকে ছেড়ে দেয়। কিন্তু ছেলেরা তানতানকে ধন্যবাদ দেওয়ার বদলে বলে, তুমি আমাদের আবারও আরামের জীবন কেড়ে নিয়েছো। এমনকি একজন বলে, তোমার কারণে আমার একটি সুন্দর ফক্স ডেমনের সঙ্গে বিয়ে হতে গেল, কিন্তু তোমার জন্য এটা থেমে গিয়েছে। তানতান তাদের বোঝানোর চেষ্টা করে সে ফক্স ডেমন নয়, কিন্তু তার কথা কেউই শুনে না। তারা বলে, এখন আমাদের আবারও কাজ করে টাকা রোজগার করতে হবে। তাদের এসব ঝামেলা শেষে বাই আর তানতান দুজনে নিজেদের পথে চলে যাচ্ছিল। তখন এখানে চিও চলে আসে আর বলে, আমাকে সঙ্গে নিয়ে চলো, এই জঙ্গলে একা একা থাকতে আমার ভয় করছে। ভাই সঙ্গে সঙ্গে বলে দেয়, আমাদের পথ আলাদা, তাই তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না। কিন্তু তানতান বলে, কোনো ব্যাপার না, যদি তোমার ভয় লাগে তাহলে তুমি আমাদের সাথে চলে আসতে পারো, আমি তোমাকে প্রোটেক্ট করব। চিউ এর পুরো নাম ছিল চিউ বাই, তাই তানতান বলে, এখন থেকে আমি শুধু তোমাকে বাই ডাকবো। কিন্তু বাই তো বাইয়ের ডাক নাম ছিল, তাই সে বলে, এখন থেকে আমি তোমাকে আঁচু বলে ডাকবো, যখন আমার হাসি আসবে আমি তোমাকে মনে করব। এটা শুনে বাইয়ের অনেক হিংসা হতে থাকে, তাই সে তখন একটা জাদু করে যাতে চিও এর সারা রাস্তায় হাসি আসতে থাকে। এরপর তারা তিনজন আবারও সে হোটেলে ফিরে আসে। সেখানে তারা টিএনই সেক্টরের দুই ছেলের সাথে দেখা করে। তানতান তাদেরকে জানায়, এখানে কোনো ফক্স ডেমন নেই, একটা ইঁদুর ডেমন ফক্স ডেমনের নাম ব্যবহার করে এসব করছে। এসব শুনে ছেলেগুলো বলে, তুমি ভাবো আমরা তোমার কথা বিশ্বাস করব? তাড়াতাড়ি করে সে ফক্স ডেমনকে খুঁজে বের করো, না হলে আমরা সবাইকে বলবো চিং ইউর সেক্টরের লোকেরা কতটা মিথ্যাবাদী। সবাই তোমাদের নিয়ে তখন হাসাহাসি করবে। তাদের এসব বাজে কথা শুনে তানতান রেগে যায় আর কিছু বলার চেষ্টা করে। তখন হোটেলের ওনার এসে জিজ্ঞেস করে, আমার হোটেলে তোমাদের ঢুকতে কে বলেছে? সে ছেলে দুজন বলে, আমরা টিএনই সেক্টর, তাই আমাদের কারো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। তখন হোটেলের মালিক তাদেরকে হোটেল থেকে বের করে দেয়। তানতান তাকে ধন্যবাদ জানায়। সে বলে, আমি শুধু মিস্টার বাটারফ্লাই এর সাহায্য করছি। তারপর সে চিউ এর সম্পর্কে জানায়। চিউ হচ্ছে এই শহরে অনেক বড় একজন ব্যবসায়ী, সে ছোটবেলা থেকে এখানে কাজ করছে, আর সে খুব সুন্দর আর ধনী। তানতান তখন সবাইকে সরিয়ে রেখে বলে, চিউ, আমি জানতাম না তুমি এতটা বেশি ইমপ্রেসিভ। তানতান তার প্রশংসা করে আর বাই হিংসে করতে থাকে। পরবর্তী দৃশ্যে দেখানো হয় তারা আলোচনা করছে এই ফক্স ডেমনকে ধরা উচিত কিনা, আর সে এখন কোথায় থাকবে। ঠিক তখন চিও প্রচুর দামি খাবার নিয়ে আসে। বাই বলে, এটা কোনো দরকার ছিল না, তুমি এগুলো ফেরত নিয়ে যাও। কিন্তু তানতান খাবারগুলো দেখে বসে যায়। সে বলে, আমি জীবনেও এত ভালো খাবার খাইনি। চিও পাশে বসে তানতানের খাওয়া দেখে বলে, তুমি অনেক বেশি কিউট। বাই বলে, তুমি শুধু খাবার দিতে এসেছো নাকি এসব কথা বলতে? তুমি এখান থেকে চলে যেতে পারো। তখন চিউ বলে, তানতান, আমি চাই তুমি আমাকে কাল্টিভেশন শেখাও, আমি তোমার স্টুডেন্ট হতে চাই। বাই হাসতে হাসতে বলে, এ নিজেই তো কিছুই জানে না, আর তুমি তার স্টুডেন্ট হতে চাও। তানতান তখন বাইকে ধমক দেয় আর তার মুখ বন্ধ করে রাখতে বলে, কেননা তানতান মনে করছিল অন্তত কেউ তো তার আসল ট্যালেন্টটা জেনেছে। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু বাই তাকে ধাক্কা মেরে বলে, চলে যাও, এখন অনেক রাত হয়েছে, তুমি ঘুমাতে যাও। তানতান জিজ্ঞেস করে, তুমি এমন করলে কেন? বাই বলে, ওই ছেলেটা ভালো লাগছে না আমার। তানতান বলে, চিউ তোমার থেকে অনেক কিউট, তার পার্সোনালিটিও আমার কাছে অনেক ভালো লাগে, তাহলে তুমি কি কারণে ওকে অপছন্দ করো? তার উত্তরে বাই বলে, তার কোনো কিছুই ঠিক নেই। এর পরের দৃশ্যে দেখানো হয় রাতে বাই চিউ এর সাথে একা একা দেখা করতে যায়। বাই চিউকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি কাল্টিভেশন শিখতে চাও, নাকি তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে? চিউ বলে, আমি তানতানকে পছন্দ করি, আমি তার সাথে থাকার জন্য কাল্টিভেশন শেখার মিথ্যা কথা বলছি। বাই বলে, তুমি কি মনে করো তুমি তাকে পছন্দ করলে সেও তোমাকে পছন্দ করবে? চিউ বলে, আমার মনে হয় তুমি তাকে পছন্দ করো, কোনো ব্যাপার না, চলো দুজনে একটা খেলা খেলি। তানতান যাকে পছন্দ করবে সে জিতবে, আর অন্যজন তাকে ছেড়ে দেবে। অন্যদিকে তানতান দূরে দাঁড়িয়ে এসব কিছু দেখে আর বলে, এই বুড়ো লোকটা আমার নতুন ছাত্রকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে। এর পরের দিনে দৃশ্য দেখানো হয়, ইঁদুর ডেমনটা যাদেরকে কিডন্যাপ করেছিল তারা সবাই এসে রাস্তার প্রতিবাদ করছিল আর বলছিল, আমরা তার বাড়িতে ফিরে যেতে চাই, ফক্স ডেমন আমাদেরকে ভালোভাবে খেয়াল রেখেছে। এটা দেখে ফক্স ডেমন এসে বলে, ইঁদুর ডেমন আমার নাম ব্যবহার করে আমাকে বদনাম করেছে, আমি তাকে ছাড়বো না। আর তোমাদের যেহেতু হাত পা ঠিক আছে, তখন কেন অন্যের উপর নির্ভর করে আছো?
একজন চিৎকার করে বলে, ফক্স ডেমন, আমরা তোমার বাড়িতে যেতে চাই, আমাদের সঙ্গে নিয়ে চলো। তখন সে বলে, তোমাদের যদি আমি আমার সাথে নিয়ে যাই তাহলে আমি তোমাদের খেয়ে ফেলবো। এটা বলে সে তার আসল রূপে চলে আসে। বাই বলে, আমি 9 লেজওয়ালা শিয়ালের কথা শুনেছি, কিন্তু 8টি লেজওয়ালা শিয়ালকে আমি প্রথমবার দেখছি। যখন সে ফক্স ডেমনটা পালাচ্ছিল তখন এই দুজন তার পেছন পেছন চলে যায় আর একটা হোটেলে পৌঁছে যায়। এখানে আমরা জানতে পারি এই ফক্স ডেমনটা আর কেউ নয়, এই হোটেলের মালিকই ছিল। একটা সময় এই হোটেলের মালিক তার আসল রূপটা প্রকাশ পেয়ে যাওয়ায় রেগে গিয়ে সবার উপর আক্রমণ করে দেয়। যদিও সে বাকিদের তুলনায় অনেক শক্তিশালী ছিল, কিন্তু শেষ পর্যন্ত তানতান তাকে ধরে ফেলে। ফক্স ডেমন জানায় সে আসলে মানুষের দুনিয়াতে এসেছে নিজের প্রেমিককে খোঁজার জন্য। সে একজন জনপ্রিয় আইডল হয়েছে যাতে সে তার প্রেমিকের কথা শুনে তাকে খুঁজে বের করতে পারে, আর এই হোটেলে চলে এসেছে। তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আর সে কাউকে কোনো ক্ষতি করেনি। এসব কথা শুনে বাকিদের অনেক খারাপ লাগে, তাই তারা তাকে ছেড়ে দেয়। এরপর তারা সবাই এই সিটি ছেড়ে অন্য সিটিতে চলে যায়, যেখানে বাজার ঘুরে বেড়ানোর সময় তানতান একটা মিষ্টি জেলি খেতে চায়। সে বাইকে বলে, তুমি এখানে লাইনে দাঁড়াও, আমি আরেকটা খাবার নিয়ে আসছি। হাঁটতে হাঁটতে তানতান একটা হোটেলের দিকে নজর দেয়, যেটা সে আগে দেখেনি। হোটেলের মালিক তাকে দেখে ভাবে এই মেয়েটা অনেক সহজ সরল, তাই একে আমাদের ফাঁদে ফেলা যাবে। আসলে তানতান যেটা হোটেল মনে করছিল সেটা আসলে একটা বাথ হল ছিল। যাই হোক, এখানকার মালিক তানতানের কাছে এসে বলে, তুমি যদি এখানে কাজ করো আমি তোমাকে অনেক টাকা দেব, আর তোমাকে ফ্রিতে অনেক রিং করতে দেব। টাকার কথা শুনে তানতান সাথে সাথে রাজি হয়ে যায়। তাকে নতুন জামা কাপড় দেওয়া হয়, যেগুলো দেখে তানতান বলে, আমার কেন মনে হচ্ছে এগুলো অনেক পুরনো আর ছেঁড়া। পরে তাকে অতিথিদের মাঝে নিয়ে যাওয়া হয়। তার কাজ ছিল ড্রিঙ্ক পরিবেশন করা, কিন্তু সে নিজে ড্রিঙ্ক খেতে থাকে। এমন সময় একটা লোক তাকে বিরক্ত করতে চায়। ঠিক তখনই বাই এসে সে লোকের থেকে তাকে বাঁচিয়ে নেয়, আর সেখান থেকে তাকে নিয়ে যায়। বাহিরে এসে বাই তানতানকে বকা দিয়ে বলে, তুমি এমন জায়গায় কেন গিয়েছো? তুমি আর কখনো এ জায়গাতে যেতে পারবে না। বাই তাকে কিছুক্ষণ বকা দিয়ে সে মিষ্টি জেলিটা দিয়ে দেয়। তানতান খেয়ে বলে, এটা তো খুবই মিষ্টি। তখন সেখানে চিউ এসে হাজির হয়। বাই ভাবতে থাকে এই লোকটা সবসময় হাজির হয় কিভাবে। চিউ বলে, এই সিটিতে আমার নিজের হোটেল আছে, তোমরা চাইলে ফ্রিতে সেখানে থাকতে পারো। তানতান সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, যদিও বাই চিউ সাহায্য নিতে চাইছিল না। কিন্তু তানতান জোর করে বাইকে চিউয়ের হোটেলে নিয়ে যায়। এই সিটিতে মিস্টার গুজ নামের একজন লোটাস ফেস্টিভ্যাল আয়োজন করেছিল। তার হোটেলে সব কাল্টিভেটররা জড়ো হয়েছে। বাইয়ের তানতানও সেখানে ছিল। গুজ সবাইকে বলে, আমার মেনশনে একটা লোটাসের বীজ আছে, যা আমি 3 মাস আগে পেয়েছিলাম, কিন্তু সেটা একটা পুকুরের মাঝখানে আছে। আমি একা সেটি তুলতে পারছি না। কেউ যদি আমাকে সাহায্য করে তাহলে আমি তাকে অর্ধেক সম্পত্তি দিয়ে দেব। তানতান আস্তে আস্তে বলে, এই লোটাসের বীজ তোমার না, এটা হচ্ছে আমাদের। রাতে তানতান আর বাই পুকুরের পাশে গিয়ে দেখতে থাকে, যেখানে অনেক বড় একটি ব্যারিয়ার বসানো ছিল। তখন এই দুজন লোভী কাল্টিভেটর সেখানে এসে বীজটা চুরি করতে চায়, কিন্তু ব্যারিয়ারের ধাক্কা খেয়ে তারা অজ্ঞান হয়ে যায়। মিস্টার গুজের লোকেরা তাদেরকে ধরে নিয়ে যায়। সেই লোক দুজনকে ভিতরে নিয়ে যাওয়া হলে তারা দুজনে তাদের পিছু করতে থাকে। তারা দেখতে পায় মিস্টার গুজ সেই দুজন কাল্টিভেটরের শক্তি শোষণ করে নিচ্ছে। এসব দেখে তানতান বলে, মিস্টার গুজ তো আসলে একটা হাঁসের স্পিরিট। মিস্টার গুজ বলে, আজ রাত 9টায় সব কাল্টিভেটররা এখানে আসবে ফেস্টিভ্যাল করতে। আমি তাদের অজ্ঞান করে তাদের শক্তি শুষে নিব আর অনেক শক্তিশালী হয়ে যাব। তখন তানতান আর ভাই সামনে এসে বলে, সরি, আজ তুমি এই পরিকল্পনাটা সফল করতে পারবে না। তারপর ওরা দুজনে তার উপর অ্যাটাক করে দেয়। মিস্টার গুজ বাইকে চিনে ফেলে, তাই সে পালানোর চেষ্টা করে, কিন্তু সফল হয় না। বাই আর তানতান সবাইকে বলে দেয় মিস্টার গুজ কি করতে চাইছিল। তারা ব্যারিয়ার ভেঙে লোটাসের বীজ নিতে গেলে দেখতে পায় সেখানে 5000 বছরের পুরনো একটা ব্যাঙ সেটাকে পাহারা দিচ্ছে। ব্যাঙটা বলে, মিস্টার গুজ আমাকে ফাঁসিয়ে এখানে আটকে রেখেছে, যাতে এই ব্যারিয়ার ভেদ করে এই লোটাসের বীজটা নিয়ে নিতে না পারে। কেউ যদি এখানে আসে তাহলে এই গুজ তাদেরকে অজ্ঞান করে শক্তি শুষে নেয়। এখানে বাইয়ের তানতান সেই ব্যাঙটাকে উদ্ধার করে আর লোটাসের বীজটাও নিয়ে নেয়। মিস্টার গুজ তখন তাদের উপর আবারও আক্রমণ করে, কিন্তু ফাইটের মাঝে সে নিজের সব স্পিরিচুয়াল পাওয়ার হারিয়ে ফেলে আর নিজে ট্রু ফর্ম অর্থাৎ একটা হাঁস হয়ে যায়। তানতান তাকে ধরে নিয়ে বলে, এবার তোমাকে আমি মশলা দিয়ে রান্না করে খাবো। বাই বলে, এখন আমার কাছে মোট 3টা লোটাসের বীজ আছে, বাকিগুলো খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। পরের দৃশ্যে দেখানো হয় তারা এক নতুন জায়গায় এসেছে, যেখানে রোমান্টিক একাডেমি নামে একটা ম্যারেজ বিউরো আছে। সেখানে সবাই তাদের নিজেদের ডেস্টিনি পার্টনার খুঁজছে। বাই সেখানে লোটাসের বীজের গন্ধ পায়, তাই তারা সবাই সেখানে রেজিস্ট্রেশন করায়। ভেতরে যাওয়ার পর একাডেমির কিছু সিনিয়র মাস্টাররা বলে, তোমাদের প্রেম নিয়ে গল্প বলো, এতে আমরা বুঝতে পারবো তোমাদের মাঝে আসলে ভালোবাসা কতটা। প্রথমে চিউ তার গল্প বলে। চিউ বলে সে কারো প্রেমে পড়েছে, কিন্তু মেয়েটা শুধু তাকে বন্ধু ভাবে। সিনিয়র মাস্টাররা বলে, তোমার গল্প বড্ড বোরিং। তারপর বাই নিজের গল্প বলে।
বাই বলে তার জুনিয়রের সঙ্গে তার প্রেম ছিল, কিন্তু সে তাদের বিয়ের দিন জানতে পারে মেয়েটি আসলে একটা স্পিরিট। স্পিরিট আর কাল্টিভেটর একে অপরের শত্রু, তাই তাদের প্রেম অসম্ভব। বিয়ের দিন মেয়েটা তাকে ছেড়ে চলে যায় আর পরে মারা যায়। বাইয়ের গল্প শুনে সিনিয়ররা বলে এমন গল্প তো অনেক শুনেছি। তারপর তানতানের গল্প আসে। সে বলে আমরা একসাথে খেলতাম, ঘুরতাম, এমনকি একসাথে গোসলও করতাম। সবাই এটা শুনে অনেক অবাক। এরপর সে বলে আমার মনে হয় সে অনেক বেশি কিউট আর আমার অনেক ভালো বন্ধু। আমি একা থাকলে খুবই বোর হতাম। সিনিয়র মাস্টাররা বলে তোমার গল্পও খুব ইমপ্রেসিভ না। বাইরে আসার পর বাই আর চিউ তানতানকে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই তাকে ভালোবাসো। তানতান বলে হ্যাঁ, সে খুবই কিউট, স্মার্ট আর অনেক বিশ্বস্ত। সে সবকিছু খুব দ্রুত শিখে নিত। আমার প্রিয় পোষা কুকুর। এটা শুনে বাই আর চিউ দুজনে হাঁপ ছেড়ে বাঁচে। পরে তারা দুজনে শহরে অনেক ঘুরে বেড়ায় আর মজা করে। রাতে হোটেলে ফিরে বাই আর চিউ কেউই ঘুমাতে পারে না। তারা দুজনে তানতানকে নিয়ে ভাবতে থাকে। কিন্তু এদিকে তানতান নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। ফক্সটেমন এই শহরের এই একাডেমিতে লাভগুরু হিসেবে চলে আসে। সে বলে সে এখানে কাজ করতে এসেছে, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল লুটাসের বীজ চুরি করা। এরপরে সিনে দেখানো হয় একাডেমিতে অনেক রোমান্টিক লোকেরা আসছে, আর ওদের পেছনে পেছনে গিয়ে তারা জানতে পারে লোটাসের বীজ আসলে তার একটা বিশাল ধনভাণ্ডার ঘরে একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। পরদিন বাই অনেক পরিকল্পনা করে একা একা সেই লোটাসের বীজটা চুরি করতে চায়, কিন্তু সেটা তো আগেই সেখান থেকে নিখোঁজ ছিল, কারণ ফক্সটেমন আগেই সেটা নিয়ে পালিয়ে গিয়েছে। এদিকে তানতান রোমান্টিক একাডেমির চিফের কাছে গিয়ে জিজ্ঞেস করে আমরা টেস্টে নিই। চিফ তার যন্ত্রের মাধ্যমে জানায় তার নাম হচ্ছে শাওয়াই। তানতান বলে চিউ, চিউ কিভাবে আমার ডেস্টিনি পার্টনার হতে পারে। তানতান এটা শুনে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। চিপ তখন বলে এর পুরো নাম এসেছে, তার নাম হচ্ছে বাই সেন্টগ্রেন। কিন্তু তানতান তো ততক্ষণে চলে গিয়েছে। ঘরে ফিরে এসে তানতান খুবই চিন্তিত হয়ে পড়ে। আমার তো চিউয়ের সঙ্গে সারা জীবন কাটাতে হবে। ও ভালো ছেলে ঠিক আছে, কিন্তু আমি তো বাইয়ের সঙ্গে থাকতে চাই। প্রথমে বাইকে আমার অনেকটা বুড়ো মনে হয়েছে, কিন্তু এখন আর আমার তেমন লাগে না। বাই সবসময় আমাকে বাঁচাতে আসে। সে যখন আমার সাথে থাকে তখন আমি নিরাপদ অনুভব করি। যখন বাই হাসে তখন আমার অনেক কিউট লাগে। সে যখন ঘুমিয়ে পড়ে তখন তাকে অনেক সুন্দর লাগে। এসব ভেবে তার মনে হয় সে হয়তো বাইয়ের প্রেমে পড়ে গিয়েছে। সে তাড়াতাড়ি বাঁশি বাজিয়ে ফ্যাংকে ডাকে। ফ্যাং আসলে তানতান তাকে তার সমস্যার কথা বলে। তানতান বলে আমি যদি বাইকে ভালোবাসি তাহলে আমার বিয়ে চিউয়ের সঙ্গে কেন হতে চলেছে। তানতান তার দুঃখের কথা ফ্যাংকে বলছিল। তখন ফ্যাং বলে আমি তো হিয়ানকে ভালোবাসি, আর এখন আমরা দুজনে রিলেশনে আছি। যখনই সে লোকেদেরকে চিকিৎসা করতে যেত আমি তার পেছনে পেছনে যেতাম। ওর কাজ দেখে আমি মুগ্ধ হয়ে যাই, আর এভাবে আমাদের মধ্যে অনুভূতি তৈরি হয়। এরপরে সিনে দেখানো হয় বাই সবাইকে জানায় লোটাসের বীজটা ফক্সটেমন চুরি করে নিয়েছে। এখন আমাদের সেটা খুঁজতে হবে। এরপর তারা সবাই ফক্সটেমনকে খোঁজার জন্য বের হয়। পথে জঙ্গলের মাঝে একটা হোটেলে সবাই খাবার খাওয়ার জন্য থামে। তখন হঠাৎ সেখানে কিছু ডাকাত আক্রমণ করে। দুই পক্ষের লড়াইয়ের মাঝে ডাকাতরা বাইকে একটা বিশাল ম্যাজিক্যাল ঘন্টার মধ্যে আটকে ফেলে। তার নিজের স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে সে ঘন্টা তুলতে চায়, কিন্তু একজন ডাকাত তাকে ধাক্কা মেরে ভিতরে পাঠিয়ে দেয়। এটা দেখে চিউ অনেক রেগে যায়, আর আমরা বুঝতে পারি এই হামলাটা চিউ নিজেই করিয়েছে। চিউ সবাইকে বলে দেয় যেভাবে হোক এই ম্যাজিক্যাল ঘন্টাটা সরাও এবং এদেরকে বের করো। এদিকে ঘন্টার ভেতরে প্রথমে ভীষণ গরম, পরক্ষণে আবার খুব ঠান্ডা পড়তে থাকে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তানতান বাইকে জড়িয়ে ধরে। বাই তখন নিজের কিছু জামা কাপড় খুলে তাকে পরিয়ে দেয়। তানতান যখন বাইকে টাচ করে তখন তার অন্যরকম অনুভূতি হতে থাকে, আর তার কপালের চিহ্নটাও ঝলকাতে থাকে। তখন সে তানতানকে বলে তুমি আমাকে টাচ করো না। ঠিক তখনই চিউ ম্যাজিক্যাল ঘন্টাটা সরিয়ে দেয়, আর সে ডাকাতদের তাড়িয়ে দেয়। সে বলে ঠিক সময় আমার বডিগার্ড এসে ওদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। তানতান বলে ভালোই হয়েছে, না হলে ঠান্ডায় আমি মরেই যেতাম। এরপর তার আবারও যাত্রা শুরু করে। এখানে চিউ একটু ইনসিকিউর ফিল করছিল, তাই সে তানতানকে জানায় আমি তোমাকে ভালোবাসি। তানতান বলে আমিও তোমাকে পছন্দ করি। চিউ বলে না, আমি তোমাকে একটা মেয়ের দৃষ্টিতে ভালোবাসি। আমি চাই সারা জীবন তোমার সাথে থাকতে। কিন্তু তানতান তাকে না করে দিয়ে বলে তুমি আমার ভালো বন্ধু, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তারপর সে ভাবে চিপ বলেছিল তুমি যাকে ভালোবাসবে সে তোমার কপালে থাকবে না, তার বিয়ে ভবিষ্যতে অন্য কারোর সঙ্গে হবে। চিউ বলে আমি ভাগ্যে বিশ্বাস করি না, আমি নিজে আমার ভাগ্য লিখব। আমি তানতানকে ভালোবাসি আর তাকে নিয়ে নিজের জীবন কাটাবো। যাই হোক, এভাবে চলতে চলতে পাহাড়ি অঞ্চলে তারা ফক্সটেমন আর তার প্রেমিকের মুখোমুখি হয়। ফক্সটেমনের প্রেমিক একটি ইভেল স্পিরিটে রূপান্তরিত হয়েছিল।
তারা তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ফক্সটেমন অনুরোধ করে তাকে যেন না মারে। সে তানতানকে অনুরোধ করে, আমি লোটাসের বীজ চুরি করেছিলাম যাতে আমি ওকে ভালো করতে পারি। তোমরা কি আমাকে সাহায্য করবে? বাই বলে, আমি সাহায্য করব, কিন্তু ইভিল স্পিরিট বের হওয়ার পর সে অনেক বুড়ো হয়ে যাবে, এমনকি সে মারাও যেতে পারে। তুমি কি সেই রিস্কটাও নিতে পারবে? ফক্সটেমন কষ্ট করে সিদ্ধান্ত নিয়ে বলে, তোমরা করো। ইভিল স্পিরিট বের হওয়ার পর বাইয়ের কথা মতো ফক্সটেমনের প্রেমিক অনেক বুড়ো হয়ে যায় আর তার অবস্থা খারাপ হয়ে যায়। মৃত্যুর আগে সে বলে, ফক্সটেমন, আমি তোমাকে ভীষণ ভালোবাসতাম, তোমার সাথে থাকতে চেয়েছিলাম বলে অমরত্বের পথ বেছে নিয়েছিলাম, কিন্তু ফরমেশনে ভুল করে ফেলেছি আর ইভিল স্পিরিট আমার দেহ দখল করে নেয়। তার এমন কথা শুনে ফক্সটেমন কান্না করতে শুরু করে। সে বলে, আমার লোভ আমাকে দানবে পরিণত করেছিল, আমার মৃত্যুর পর তুমি ভালো করে জীবনযাপন করো। ফক্সটেমনের সামনে তার প্রেমিক মারা যায়। ফক্সটেমন সম্পূর্ণ একা হয়ে যায়। তখন তানতান বলে, তুমি চাইলে আমাদের সঙ্গে যেতে পারো। ফক্সটেমনের যেহেতু যাওয়ার আর কোনো জায়গা ছিল না, তাই সেও তাদের সাথে যেতে রাজি হয়। এরপর তারা জঙ্গলে একটা কটেজে সেদিন থাকার সিদ্ধান্ত নেয়। তারা সবাই যখন খাবার খাচ্ছিল তখন তানতান সাহস করে বাইকে বলে, আমি তোমাকে ভালোবাসি। বাই চুপ করে থাকে। তানতান ভাবে সে কি অবাক হয়েছে, নাকি কনফিউজড হয়েছে, নাকি ভয় পেয়েছে। বাই বলে, তানতান, এখন আমরা মিশনে আছি, এসব কথা বলা তো দূরে থাক, ভাবাও ঠিক নয়। তানতান ফক্সটেমন আর ফ্যাং এর কাছে গিয়ে এসব কথা খুলে বলে। ফ্যাং বলে, আমার মনে হয় সিনিয়র তোমাকে ভালোবাসে, কিন্তু সেটা স্বীকার করতে চায় না। ফক্সটেমন বলে, মেয়েরা কখনো নিজের থেকে প্রথমে কিছু বলে না, তোমার এমন কিছু করা উচিত যাতে বাই নিজে তোমাকে তার অনুভূতিগুলো প্রকাশ করে। তানতান ফক্সটেমনের কথা শুনে বাইকে ড্রিঙ্ক করাতে বাজারে নিয়ে যায়। তবে পরের সিনে আমরা দেখতে পাই বাই ঠিক আছে, কিন্তু তানতান পুরো ড্রাঙ্ক হয়ে আছে। তানতান বলতে থাকে, বাই, আমি তোমাকে এতটা ভালোবাসি, কিন্তু তুমি আমাকে বুঝো না কেন? এসব বলতে বলতে তানতান অজ্ঞান হয়ে যায়। তখন বাই বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি, এতটাই ভালোবাসি যে তুমি কখনো কল্পনাও করতে পারবে না। তোমাকে দেখে আমার হৃদস্পন্দন বেড়ে যায় আর আমার কপালের চিহ্নটা জ্বলে ওঠে। এটা শত বছরের ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে এটা বলতে পারবো না, কারণ আমার উপর একটা অভিশাপ আছে। আমি চাই না তুমি এটার শিকার হও। তখন হঠাৎ করে তানতান জেগে ওঠে আর বাইকে কিস করে বলে, আমি সব শুনে ফেলেছি, তুমি আর আমাকে তোমার পিছু ছাড়াতে পারবে না, তোমার অভিশাপের সমাধান আমরা ঠিকই খুঁজে বের করব। এসব শুনে বাই খুশি হয়ে যায় আর সেও তানতানকে কিস করে। পরদিনই তানতান সবাইকে তাদের সম্পর্কের কথা জানায়। চিউ ছাড়া বাকি সবাই এখানে খুশি হয়। এরপর আমাদের দেখানো হয় তারা নতুন আরেকটা শহরে যায়। এখানে তারা যে হোটেলে গিয়ে ওঠে সে হোটেলের মালিককে আবার লিয়ানের মতো দেখতে। লিয়ানের মতো দেখতে এই মেয়েটা তাদের সবার সামনে আসলে তাকে দেখে বাই ভাবে এটা হয়তো লিয়ান, তাই সেই মেয়েটার সাথে কথা বলতে শুরু করে। বাই তখন তানতানকে পুরোপুরি ইগনোর করতে থাকে, যা দেখে তানতান অনেক কষ্ট পায়। আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। লিয়ানের মতো দেখতে মেয়েটা বাইকে একা কথা বলতে ডাকে। বাইও তার সাথে কথা বলতে চলে যায়। এই মেয়েটা সেখানে লিয়ানের মতো আচরণ করছিল। বাই জানতো এই মেয়েটা আসলে লিয়ান নয়, বরং একজন ছদ্মবেশী, তাই সে তাকে এক্সপোজ করার চেষ্টা করছিল। এই মেয়েটা ঠিক যে মুহূর্তে লিয়ান সেজে বাইকে জড়িয়ে ধরতে যাচ্ছিল তখন চিউ তানতানকে নিয়ে সেখানে চলে আসে। আর এসব তখন তানতান দেখতে পায় আর তার মনে হয় লিয়ান ফিরে আসাতে বাই তাকে ভুলে গিয়েছে। বাই তাকে পছন্দ করত, কারণ তার চেহারা লিয়ানের মতো দেখতে। অন্যদিকে বাই এই ছদ্মবেশী মেয়েটাকে এক্সপোজ করে দেয়, কিন্তু সে তাকে ধরতে পারে না, কারণ সে পালিয়ে যায়। এরপর আমরা জানতে পারি এই ছদ্মবেশী মেয়েটাকে আসলে জিও এখানে ভাড়া করেছিল, কারণ সে বাই আর তানতানের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চায়। এখানে আমরা আরেকটা কথা জানতে পারি, চিউ আসলে ডেমন লর্ডের সঙ্গে কাজ করছে। যেহেতু ছদ্মবেশী মেয়েটা বাইয়ের কাছে ধরা পড়ে গিয়েছিল, তাই চিউ তাকে মেরে তাড়িয়ে দেয়। এদিকে তানতান তার রুমে ফিরে অনেক কান্নাকাটি করছিল। সবাই তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন তানতান বলে, বাই আমাকে ভালোবাসে না, সে আমার সঙ্গে ছিল কারণ আমার চেহারা লিয়ানের মতো দেখতে। এখন যখন লিয়ান ফিরে এসেছে সে আমাকে ছেড়ে তার কাছে চলে গিয়েছে। কিন্তু বাই যখন তাকে দেখতে আসে তখন তানতান তার সাথে ব্রেকআপ করে ফেলে। এরপর তানতান প্রচুর ড্রিঙ্ক করতে থাকে। একইভাবে বাইও অনেক বেশি দুঃখে ড্রিঙ্ক করতে থাকে। বাই বলে, আমার ভুলটা কোথায়, যার জন্য তানতান আমাকে ছেড়ে চলে গিয়েছে। সে নিজে নিজে বলতে থাকে, তোমরা এমন কিছু বলো যাতে তানতান আমাকে বিশ্বাস করে আর আমার কাছে ফিরে আসে, কারণ আমি তাকে অনেক বেশি ভালোবাসি। এসব বলতে বলতে সে অজ্ঞান হয়ে যায়। পরদিন যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখে সবাই সেখান থেকে চলে গিয়েছে। সে তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছে যায় আর অবশেষে সে তাদেরকে ধরে ফেলে। সেখানে তানতানকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আমি আগে বুঝে গিয়েছিলাম সে লিয়ান নয় আর একজন ছদ্মবেশী। আমি শুধু তাকে এক্সপোজ করার জন্য তার কাছে গিয়েছিলাম।
কিন্তু তানতান তার কথা শুনতে চায় না। পরের সিনে দেখানো হয় তারা পঞ্চম লোটাসের বীজটা খুঁজতে গিয়েছিল। একটা গাধার স্পিরিটের কাছে তারা সেটা পেয়েও যায়। আর এই সময়টাতে পাই তানতানকে বুঝিয়ে ম্যানেজ করে ফেলে। সে তানতানের কাছে ক্ষমা চায় আর বলে, আমি যদি তোমাকে আগে থেকে প্ল্যানটা বলতাম তাহলে তুমি ভুল বুঝতে না, আর আমাদের ব্রেকআপও হতো না। এরপর সে বলে, আমি আগে থেকে লিয়ানকে ভালোবাসতাম, কিন্তু এখন আমার মনে শুধু তুমিই আছো। যাই হোক, এরপর তারা সবাই লোটাসের বীজটা নিয়ে চিংইউ সেক্টে ফিরে আসে। তখন ব্যাংকটি বলে, বাইয়ের কপালে যে অভিশাপের দাগ আছে সেটা যদি পুরোপুরি বেড়ে যায় তাহলে সে একটা ডেমন হয়ে যাবে। মাস্টার জিজ্ঞেস করে, তুমি এ সম্পর্কে কিভাবে জানো? ব্যাংকটা বলে, আমি তোমার চেয়েও বড়, আমি 5,000 বছর ধরে বেঁচে আছি, তাই আমি সবকিছু সম্পর্কে জানি। মাস্টার বলে, বাই হলো এ দুনিয়ার সেরা কাল্টিভেটরের মধ্যে একজন। যদি সে ডেমন হয়ে যায় তাহলে সে অনেক বিপজ্জনক হয়ে উঠবে। তারা প্রার্থনা করতে থাকে যেন বাই আর তানতান এক না হয়। কিন্তু তখনই বাই আর তানতান একে অপরের হাত ধরে মাস্টারের দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে মাস্টার এতটাই অবাক হয়ে যে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে বাই তানতানকে বিয়ের জন্য প্রপোজ করতে চায়, এর জন্য সে সবকিছু অ্যারেঞ্জও করে ফেলে। কিন্তু তার আগে মাস্টার তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি তানতানকে যতটা ভালোবাসো সেটা এখন এক বিপদের ইঙ্গিত। যদি তোমার কপালের চিহ্নটা পুরোপুরি বেড়ে যায় তাহলে তুমি একটা ডেমন হয়ে যাবে। তাই এখন থেকে তানতানা থেকে দূরে থাকো, না হলে তুমি এই দুনিয়ার জন্য হুমকি হয়ে উঠবে। অন্যদিকে তানতান বাইয়ের এত অ্যারেঞ্জমেন্ট দেখে খুশি হয়। সে ভাবে আজ হয়তো বাই তাকে প্রপোজ করবে। তাই তানতান বাইয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, কিন্তু বাই আসে না। সবাই তাকে সেখান থেকে চলে যেতে বলে। তবে তানতানের বিশ্বাস ছিল বাই তার কাছে অবশ্যই আসবে। তখন সেখানে বৃষ্টি শুরু হয়। তানতান সবকিছু ভেজা থেকে বাঁচানোর চেষ্টা করে, কারণ তার মনে এখনো আশা ছিল হয়তো বাই কোনো কাজে ব্যস্ত, কিন্তু সে আসবেই। বাই দূর থেকে সবকিছু দেখছিল, কিন্তু কিছু করতে পারছিল না। বৃষ্টিতে ভিজে তানতান যখন অজ্ঞান হয়ে যায় তখন বাই তাকে কোলে করে তার রুমে নিয়ে যায় আর তার সেবা করে জ্বর কমানোর চেষ্টা করে। মাস্টার বলে, যদি 7 পাপড়ির লোটাসটা আবারও তৈরি করা যায় তাহলে তার শক্তিতে এই অভিশাপটা দূর করা যাবে। বাই বলে, আমি মানুষের জগতে গিয়ে বাকি 2 লোটাসের বীজ খুঁজে আনবো। সে মনে মনে বলে, তানতান তুমি আমার জন্য অপেক্ষা করো, যখনই আমার অভিশাপ দূর হবে আমি তোমার কাছে চলে আসব। আমি সব সময় তোমার সাথেই থাকবো। পরদিন তানতান জেগে ওঠে, তবে সে বাইকে দেখতে পায় না। সে মাস্টারকে জিজ্ঞেস করে, কিন্তু মাস্টার তাকে কিছুই বলে না। তানতান অন্যদের জিজ্ঞেস করে, তারাও কিছু বলে না। এতে করে সে খুবই চিন্তিত হয়ে পড়ে। হিয়ান তার এই অবস্থা দেখে আর সহ্য করতে পারে না, তাই সে তানতানকে সবকিছু বলে দেয়। এরপর তানতান মাস্টারের সাথে মিলে একটা ব্রেসলেট বানায়, যা বাইয়ের ভেতরে থাকা ডেমনিক শক্তিকে নিয়ন্ত্রণ রাখবে। তানতান মাস্টারকে বলে, আমি বাইকে এই ব্রেসলেটটা দিয়ে দ্রুত চিংইউ সেক্টে ফিরে আসব, আর এরপর আমি তার ফেরার অপেক্ষা করব। তারপর সে মানুষের জগতে চলে যায়। পরে চিউয়ের সাথে দেখা হয়। চিউ আবারও তানতানকে তার মনের কথা খুলে বলে, কিন্তু আবারও তানতান বলে, আমি শুধু তোমার বন্ধু, আমাদের সম্পর্ক এর থেকে বেশি কিছু না। এরপর তানতান বাইকে খুঁজতে থাকে, আর তাকে খুঁজে বের করে সে ব্রেসলেটটা পরিয়ে দেয়। বাই অনেকদিন পর তানতানকে দেখে বলে, আজ রাতে তুমি এখানেই থাকো, কাল সকালে চিং ইউয়ান সেক্টে ফিরে যাও। তানতান এতে রাজি হয়। তারা দুজন যখন একটা হোটেলের ঘরে ছিল তখন তার নিজের গায়ে অনেক কাপড় জড়িয়েছিল, যাতে বাই তাকে ছুঁতে না পারে। সে বলে, আমি এমন করছি যাতে তুমি আমাকে টাচ না করতে পারো। যদি তুমি আমাকে টাচ করার পর তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস তৈরি হয় তাহলে তোমার কপালের চিহ্নটা আবারও চলে উঠবে। এরপর সে বাইকে লুডস খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু তাদের চোখে চোখ পড়ে যায় আর দুজনেরই হার্টবিট বেড়ে যায়। এতে করে বাইয়ের কপালের চিহ্নটা আবারও চলচল করতে থাকে। তানতান বলে, আমার এখানে থাকা উচিত নয়, আমি অন্য হোটেলে যাচ্ছি। এরপর চিং ইউয়ান সেক্টে ফিরে যাব। সে যখন হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছিল তখন চিউ তাকে অপহরণ করে আর সে নিজের বাড়িতে নিয়ে আসে। সে তানতানকে একটা বিষাক্ত পোকা খাইয়ে দেয়, যার জন্য সে চিউকে তার প্রেমিক মনে করতে শুরু করে। এরপর আমরা জানতে পারি চিউ আসলে ডেমন সেক্টরেরই লোক। শুরুতে সে তানতানের দৃষ্টি আকর্ষণ করেছিল আর ইচ্ছাকৃতভাবে দুর্বল হওয়ার অ্যাক্টিং করেছে, কিন্তু আসলে তার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার অনেকগুলো আছে। চিউ তানতানকে জোর করে নিজের করে তোলে। তানতান যে সব স্মৃতি বাইয়ের সাথে কাটিয়েছিল সেগুলো মনে করে আর ভাবতে থাকে হয়তো এইসব মুহূর্ত সে চিউর সঙ্গে কাটিয়েছে। সে বারবার বাইয়ের কথা বলতে থাকে। চিউ তার কথা শুনে অনেক রেগে যায়। সে বলে, বাই তার মাথা থেকে যাবে না। যদি আমি তাকে বিয়ে করে এক রাত কাটাই তাহলে হয়তো তার মাথা থেকে বাইয়ের স্মৃতি মুছে যাবে। পরদিনই তাদের বিয়ে ছিল। অন্যদিকে চিং ইউয়ান সেক্টর থেকে সমস্ত লোকেরা তানতানকে খুঁজতে এই শহরে চলে আসে, কারণ এতদিন হয়ে গিয়েছে সে এখনো ফিরেনি। এদিকে ওদের বিয়েতে কোনো রিচুয়াল ঠিকভাবে সম্পন্ন হচ্ছিল না। তখন সবাই তানতানকে বাঁচাতে চলে আসে। বাই চিউকে ভালোভাবে মারার পর তানতানকে নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু তখনও তার শরীরের ভিতরে ভালোবাসার বিষের পোকাটা ছিল। সে ব্যাংকটি তখন
তখন বাইকে এই পোকাটা বের করার উপায় বলে, আর বাইও তখন ঠিক সেভাবে করে এই পোকাটা বের করে ফেলে। কিছুক্ষণের মধ্যে তানতানের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে বাইয়ের কাছে মাপ চেয়ে বলে, আমি জানি না চিউ আমার সাথে কি করেছে, কিন্তু আমি চাই না তুমি আমার উপর রাগ করো। বাই বলে, আমি তোমার উপর রাগ করিনি। এরপর তারা দুজনে একসাথে লোটাসের বীজ খুঁজতে বেরিয়ে পড়ে। ওদের প্ল্যান ছিল যত তাড়াতাড়ি সম্ভব লোটাসের বীজটা খুঁজে বের করে 7 পাপড়ির পদ্মফুল তৈরি করে এই অভিশাপটা শেষ করে ফেলা। মাঝপথে ওরা লিয়ানের বোন বাওয়ের সাথে দেখা করে। বাও তানতানকে দেখে বোঝা যায় সে আসলে তার বোনের পুনর্জন্ম। বাও ওদের বলে, আমাদের সেটে একটা লোটাসের বীজ আছে, আমরা সেটা তোমাদেরকে দিয়ে দেব। এটা বলে সে ওদেরকে সেটে নিয়ে যায়। তানতান তো জায়গাটা দেখতেই ব্যস্ত ছিল। বাও তখন বাইকে পাশে ডেকে নিয়ে বলে, আমি লিয়ানের বোন, আমি এটাও জানি যে তুমি আমার বোনকে মেরে ফেলেছো শুধু এই কারণে যে সে একটা লোটাস স্পিরিট ছিল আর তুমি একজন কাল্টিভেটর। বাই বলে, এমনটা না, তার মৃত্যু ভুল বোঝাবুঝির কারণে হয়েছিল, আমি তাকে মারিনি। কিন্তু বাও কিছু শুনতে চায় না। সে তাকে লিয়ানের কবরের পাশে নিয়ে যায় আর অনেক কথা শোনানোর পর সে ওখান থেকে চলে যায়। বাই লিয়ানের কবর দেখে বলে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, সেদিন আমি তোমাকে তাড়াতাড়ি ডিপেন্ড করতে পারিনি। তখন তার নজর পড়ে একটা ছোট বক্সের দিকে যার মধ্যে লোটাসের বীজ ছিল। সে সেটি বের করতে মাটি কেঁপে ওঠে। লিয়ানের বাবার আত্মা তার সামনে এসে বলে, অনেক বছর আগে ডেমন সেক্ট আমাদের উপর আক্রমণ করে আমাদের লোকদেরকে মেরে ফেলেছিল। এটা দেখে লিয়ান চিং ইউয়ান সেক্টে এসেছিল যাতে 7 পাপড়ির লোটাস দিয়ে এখানে এই সেফটি ব্যারিয়ার তৈরি করা যায়, যাতে এই সেক্টটা বাঁচানো যায়। কিন্তু তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো। বাই বলে, আমি তাকে মারিনি। বিয়ের আগের দিন লিয়ান আমাকে বলেছিল সে একটা লোটাস স্পিরিট, আর এতে আমার কোনো সমস্যা ছিল না কারণ আমি ওকে ভালোবাসতাম। সেদিন আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। সেদিনই 7 পাপড়ির লোটাসটা কোথাও হারিয়ে গিয়েছিল। সেক্টে সব বড় বড় লোকেরা লিয়ানের উপর দোষ দিচ্ছিল যে সে হয়তো লোটাসটা চুরি করেছে। সেখানে একজন কাল্টিভেটর লিয়ানকে বলে সে হয়তো একজন লোটাস স্পিরিট। বাই নিজেও তখন চিন্তায় পড়ে যায় যে সে লোটাস এভাবে হারিয়ে গেল কিভাবে। এটা কি নষ্ট হয়ে গিয়েছে না কেউ চুরি করে নিয়েছিল? বাই বলে, আমাকে ইনভেস্টিগেট করে জানতে হবে আসল রহস্যটা কি। এইভাবে আমি লিয়ানকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। অন্যদিকে লিয়ান ভাবছিল, আমি যে একটা লোটাসের স্পিরিট এটা তো আমি শুধু বাইকে বলেছিলাম, তাহলে সবাই জানলো কিভাবে? নিশ্চয়ই বাই সবাইকে বলে ফেলেছে, যার জন্য সবাই আমাকে চোর বলছে। আর এর জন্য আমাকে অপমান সহ্য করতে হচ্ছে। আমার প্রেমিক হওয়ার কারণে তো আমাকেই ডিফেন্ড করা উচিত ছিল, কিন্তু সে তো কিছুই বলল না। তখন ওদের মধ্যে একজন লোক লিয়ানের উপর আক্রমণ করতে আসে আর বলে সে তো অনেক বড় চোর। বাই সে লোককে মারতে চায়। লিয়েনের যেন কোনো ক্ষতি করতে না পারে তাই বাই সে লোকটাকে মারতে আসে। তখন লিয়েন মাঝখানে এসে পড়ে আর সে তলোয়ার তার গায়ে লেগে যায়। লিয়েন মৃত্যুর আগে বলে, তুমি আমার উপর বিশ্বাস করনি, অথচ আমি তোমাকে ভালোবাসতাম। সে অনেকটা ভুল বুঝেছিল, যার জন্য তার অনেক কষ্ট হয়েছিল। এজন্য সে মরার আগে বাইকে অভিশাপ দেয়, তুমি যখন 5বার অনেক বেশি ভালোবাসার অনুভব করবে তখন তোমার বিপদ আসবে। লিয়ানের বাবা এই গল্প শুনে বাইকে বোঝানোর চেষ্টা করে আর বলে, তুমি একটা লোটাসের বীজ নিতে পারো। এখন একটা শেষ লোটাসের বীজ বাকি ছিল। এখন চিউ এসে বলে, আমি যা করেছি সেটা ভুল ছিল, এর জন্য আমার অনেক অনুশোচনা হচ্ছে। এই অনুশোচনা কমানোর জন্য আমি এই লোটাসের বীজ খুঁজে বের করেছি, এটা তুমি নিয়ে যেতে পারো। এরপর তারা আবারও চিং ইউয়ান সেক্টে ফিরে আসে। সেখানে তানতান বলে, মাস্টার আমি ফিরে এসেছি। সে মাস্টারকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়ায়, কিন্তু মাস্টার আগের মতোই তাকে সাইডে সরিয়ে বাইকে জড়িয়ে ধরে আর বলে, তুমি শেষমেশ করিয়ে দেখিয়েছো। এই পৃথিবীকে দেখানোর সময় এসে গিয়েছে যে আমরা চিং ইউয়ান সেক্টরের লোকেরা আসলে কি জিনিস। তানতান বলে, দেখো, এইসব বীজ খুঁজতে আনতে আমি বাইকে সাহায্য করেছি, তাহলে হিসাব মতো এখন আমিও বাইকে হারিয়ে সেক্টরের নাম্বার 1 স্টার হতে পারবো। মাস্টার বলে না। তানতান তবুও জেদ করে। তখন মাস্টার বলে, ঠিক আছে, 50-50 করে মেনে নাও। তখন তানতান সেক্টরের বাকি লোকেদের সাথে দেখা করতে যায়। তখন সবাই তাকে খুব ভালোভাবে স্বাগত জানায়। এরপর সে সবাইকে বলে, আমি জানি মাস্টার এটা মেনে নিয়েছে যে আমি এখানে সবথেকে বেশি শক্তিশালী, এমনকি বাইয়ের থেকেও। তার জন্য আমি এখানকার সমস্ত ডেমনদের ভাড়াগুলো মাফ করে দিলাম। আর এই খুশিতে সবাই মিলে পার্টি করতে থাকে। ওদিকে বাইয়ের মাস্টার দুজনে 7টা বীজ নিয়ে 7 পাপড়ির লোটাসকে আবারও জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। সে ফুল আর ফোটে না। সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। বাই বলে, আমি তানতানকে বিয়ে করার পর তাকে সবসময়ের জন্য ছেড়ে চলে যাব। যদি আমরা একে অপরকে না দেখি তাহলে এই দাগের কোনো প্রভাব পড়বে না, আর আমি ডেমনে রূপান্তরিত হব না। এরপর দিনই ওদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের দিনই ডেমন সেক্টরের লোকেরা তাদের উপর আক্রমণ করে বসে। কারণ বাই যদি ডেমন হয়ে যায় তাহলে সব থেকে বেশি লাভ ডেমন সেক্টরেরই হবে। তাই এখন তারা সবাই ওকে ধরতে এসেছে। এ যুদ্ধের মাঝখানে বাই এসে চিহ্নটা পুরোপুরি জ্বলে ওঠে আর সে ডেমনে পরিণত হয়।
তেমন হওয়ার পর সে সব ডেমন সেক্টের লোকেদেরকে মেরে ফেলে, এমনকি ডেমন লর্ডকেও। এরপর সে তানতানকে মারতে যাচ্ছিল, তখনই বাই তার শরীরের উপর আবারও কোনোরকম ভাবে নিয়ন্ত্রণ পেয়ে যায়। সে সবার সামনে বলে, তোমরা সবাই আমাকে মেরে ফেলো, না হলে আমি আবার নিয়ন্ত্রণ হারিয়ে ডেমন হয়ে যাব আর সবাইকে মেরে ফেলবো। কিন্তু তখনই তানতান তাকে নিয়ে সে পুকুরে ঝাঁপ দেয়, যার ভিতরে পুরো লোটাসের আটা বসবাস করত। এটা লিয়ান তৈরি করেছিল, আর এটা ছিল তার প্রিয় জায়গা, যার কথা লিয়ান শুধুমাত্র বাইকে বলেছিল। তানতান এই জায়গাটার কথা জানতে পেরেছিল, কারণ যখনই সে লোটাসের বীজ টাচ করত তখন তাকে লিয়ানের স্মৃতিগুলো দেখানো হতো। তবে এখন যেহেতু তানতানের ভিতর একা লোটাস স্পিরিট ছিল, তাই সে নিজেকে স্যাক্রিফাইস করে, আর সে 7টি বীজের সাহায্যে 7 পাপড়ি লোটাসটাকে ফোটায়। সে গায়েব হওয়ার আগে বাইকে বলে, বাই তুমি আমার জন্য 10,000 বছর ধরে অপেক্ষা করো, আমি নিশ্চয়ই ফিরে আসব। এটা বলে তানতান বাইকে দেওয়া তার আগের জন্মের অভিশাপটা মুছে দেয়। বাই তানতানকে গায়েব হতে দেখে কাঁদতে থাকে আর বলে, আমি অবশ্যই তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব। এরপর আমাদের 10,000 বছর পরের মডার্ন দুনিয়ার দৃশ্য নিয়ে যাওয়া হয়। বাই এখন একটি বিশাল কোম্পানির মালিক। সে এমন সব জিনিস বানায় যেগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না, যার জন্য বাই অনেক ফেমাস হয়ে যায়। অনেক রিপোর্টার তার ইন্টারভিউ নেওয়ার জন্য ভিড় করেছিল। ঠিক তখনই তার দেখা হয় তানতানের সঙ্গে। সে তাকে দেখে একটু নার্ভাস হয়ে যায়, তাই সে সামনের দিকে হাঁটতে থাকে। তখনই তানতান তাকে সিনিয়র বলে ডাকে। বাইও তখন আর নিজেকে থামাতে পারে না, সে সবার সামনে তানতানকে জড়িয়ে ধরে। তাদের এই হ্যাপি মোমেন্টের সাথে এই ড্রামাটা শেষ হয়ে যায়। এখানে তোমাদের কনফিউশন থাকতে পারে লোটাসের পিসটা নিয়ে। প্রথম জন্মে যদি লিয়েন এটাকে চুরি না করে তাহলে এটা কোথায় যাবে? আসলে এটা হারিয়ে গিয়েছিল, যেটা লিয়েন নিজেও খুঁজে পায়নি, কারণ এই লোটাসটা সম্পূর্ণ 7টি বীজে ভাগ হয়ে গিয়েছিল। আর এর দোষটা লিয়েনের উপর চাপানো হয়েছে, যার জন্য সমস্ত ভুল বোঝাবুঝি হয়েছে। যদি তোমাদের আর কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। এই সম্পূর্ণ ড্রামাটা কেমন হয়েছে তা তোমরা অবশ্যই কমেন্টে বলবে।